সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1266তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ সিরাজুল ইসলামের জীবনের চরম ভয়ঙ্করজনক আশ্চর্য রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাস্তবে 9 বছর পরীর রাজ্য থেকে ঘুরে আসে সিলেটের এক যুবক। এই গল্পটা সিলেটের প্রত্যন্ত এলাকার এক দুর্দর্শ সাহসী যুবকের সত্য ঘটনা। দেখেন, আমরা যারা মহাকাশ নিয়ে গবেষণা করি তারাই বুঝবো আমরা কত নক্ষত্র, কত তারা, কত কোটি কোটি আমাদের পৃথিবীর থেকেও অনেক বড় জগৎ আমরা মহাকাশ গবেষণা করলে বুঝতে পারি বা মহাকাশ গবেষণা করলে দেখতে পাই। দেখেন, তবে কি ওই যে জগতে মানুষ এখনও পৌঁছাতে পারেনি, যে গ্রহে মানুষ এখনও পা রাখতে পারেনি, সেসব জগতে কি পরীর রাজ্য বলতে কোনো রাজ্য রয়েছে? এই গল্পটা এরকম একটা গল্প যে আপনি পুরোটা গল্প শুনলে আপনার কাছে মনে হবে অন্তত খানিকটা সময়ের জন্য হলেও আপনি নিজে পরীর রাজ্য থেকে ঘুরে এসেছেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সিরাজুল ইসলামের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই সিরাজুল ইসলামকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা ভাই সহ বড় একটা বোন। এছাড়া রয়েছে আমার ছোট আরেকটা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে। আমাদের পরিবারটা ছিল এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা আগে ছিলেন একজন সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করতেন আমার আব্বা। কিন্তু সরকারি চাকরি করা অবস্থায় আমার আব্বার মাথায় হঠাৎ করে সমস্যা দেখা দেয়। এক কথায় আমার বাবা হঠাৎ করে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে দীর্ঘ প্রায় 4 বছরের মতো আমার আব্বা বাড়িতেই থাকে। ওই 4 বছরে সরকারি চাকরি থেকে আমার আব্বাকে রিজাইন দিয়ে দেওয়া হয় এবং পাগল হয়ে যাওয়ার পরে আব্বা তখন পরিপূর্ণভাবে বাড়িতেই আছে। এরপর থেকে আমার আব্বা পেনশনের কিছু টাকা পায়, সরকারি দপ্তর থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা দিয়ে আমার আব্বা ভালোভাবেই চলতেছিল। আমাদের এলাকাতে কিছু জায়গায় সম্পত্তি রাখে, এগুলো দেখাশোনা করে, ফসল করে এবং মাঠে ঘাটে কাজকাম করে। এই নিয়ে আমার বাবার দিনকালগুলো কাটতেছিল। পরিবারের মাঝে আমি ছিলাম মেজো ছেলে, আর মেজো ছেলে থাকা অবস্থায় আমি প্রচণ্ড রকমের দুষ্ট ছেলেতে পরিণত হই। আমি কারো কথা মানি না, কারো কথা শুনি না, কাউকে আমি এক বিন্দু পরিমাণের মূল্যায়ন করি না। আমার ভাই বোনদের মাঝে প্রতিদিন আমার নামে এখান থেকেও ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিচার আসতে থাকতো। আমার বিচার শুনতে শুনতে আমার আব্বার কান একেবারে জ্বালা ফলা হয়ে যাওয়ার মতো অবস্থা। একটা সময় আমার আব্বা প্রচণ্ড রকমের রেগে যায় এবং রেগে মেগে আব্বা বলে আমাকে নাকি এতিমখানায় দিয়ে দিবে। আব্বা সিদ্ধান্ত নিল যে আমাকে এতিমখানায় দিয়ে দিবে, আমাকে বাড়িতে আর রাখবে না, কারণ বাড়িতে রেখে আমার আব্বা এগুলো আর বয়ে বেড়াতে পারতেছে না। প্রতিনিয়ত আমার নামে মেল দরবার। একটা পর্যায়ে আমার বাবা অনেক বেশি রেগে যায় এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকাতে একটা ভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। বুঝতেই পারেন, আমার বয়স যখন 9 এবং 10 বছরের কাছাকাছি, ওই সময় এই ধরনের সমস্যাগুলো শুরু হয়ে যায়। সমস্যাগুলোর কথা বললে আপনি অবাক হয়ে যাবেন। সমস্যাগুলো হচ্ছে ঠিক এরকম: হঠাৎ করে মানুষ যখন বাজার থেকে বাড়ি ফিরে আসে, বাজার থেকে বাড়ি ফিরে আসার পথে হঠাৎ দেখতে পায় যে সাদা কাপড় পরিহিত কোনো মানুষ রাস্তার পাশে বসে আছে এবং অনেকেই দেখতে পায় যে গভীর রাতে অনেকেই বাজার থেকে বাজার সাজার করে নিয়ে বাড়ি আসতেছে। ওই সময় দেখা যায় বাঁশঝাড়ের ভিতর থেকে ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। এরকম করতে করতে আমাদের পুরো গ্রামের মানুষ একটা সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে কেউ আর বাজারের মধ্যে থাকে না। সন্ধ্যার অন্ধকার নামার সাথে সাথেই গ্রামের মানুষ তখন গ্রামে চলে আসে। অনেক সময় দেখা যায় প্রতিটা বাড়ির সামনে, প্রতিটা ঘরের সামনে
অজানা নাম ধরে কেউ ডাকতে থাকে অথবা দরজার মধ্যে টোকা দিতে থাকে। অনেক সময় দেখা যায় যে বৃষ্টি নাই তুফান নাই, এরপরও টিনের সাথে টিনের চালের উপরে অনেক বড় বড় ঢিল পড়তে থাকে। ভূতের ওই আতঙ্কে, জিনের ওই আতঙ্কে আমার গ্রামের মানুষের ঘুম হারাম। গ্রামবাসী তখন সবাই মিলে চিন্তা করতেছিল কি করা যায় এবং এইটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। একইভাবে গ্রামের মধ্যে তখন হুজুর আনা হয়, মৌলবি আনা হয় এবং এনে কোরআন খতম দেওয়া হয়, মিলাদ পড়ানো হয়। কিন্তু এরপরেও ওই ভয়ঙ্কর জিনের বা ভূতের হাত থেকে গ্রামবাসীকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছিল না। দিন যত সামনের দিকে যাচ্ছিল আমাদের গ্রামে জিনের অত্যাচার ঠিক ততটাই বেশি হচ্ছিল। দেখা যায় অনেকে বাজার করে আসতেছে, বাজার থেকে কাঁচা গরুর মাংস নিয়ে আসছে, ওই সময় বাঁশঝাড়ের ভিতর থেকে ওনাকে ঢিল মারতে শুরু করে, ওনাকে নাম ধরে ডাকতে শুরু করে, মাংস খাবো মাংস দিয়ে যা বলে শব্দ করতে শুরু করে। এমতো অবস্থায় এই লোক তখন ব্যাগ সব কিছু ফেলে দৌড়িয়ে কোনোরকম জীবন বাঁচায়। এরকম করে যখন দিনের পর দিন অত্যাচার অবিচার গ্রামে বেরিয়ে যাচ্ছে, এরকম করে যখন মানুষের মাঝে কোনো মায়া ভালোবাসা এরকম করে আস্তে আস্তে কমতে থাকে, এমন করে সময়গুলো কাটতে কাটতে গ্রামের সবাই মিলে একদিন সিদ্ধান্ত নিল যে আমরা এত কবিরা জানি, এত হুজুর আনি এবং গ্রামের মধ্যে মিলাদ পড়াই, কোরআন পড়াই, এরপরেও এই জিন থেকে কেন রক্ষা পাওয়া যায় না। এবং আমাদের এলাকাতে অনেক বড় মাপের একজন কবিরাজ আনা হয়, ওই কবিরাজও বলে আমাদের এলাকাতে জিনের কোনো উপক্রম নাই, মানে জিন ভূত বা এই সমস্ত কোনো জিনিস আমাদের এলাকাতে ঢুকে না বা আমাদের এলাকা বন্ধ দেওয়া। এবং এরপরেও কেন এগুলা ঘটে, এই জন্য ওই কবিরাজে তখন সবাইকে বলে দেয় যে আপনারা একটু পাহারা বসান, গ্রামে পাহারা বসান, এটা অন্য কোনো কিছুও হতে পারে। এভাবে গ্রামে পাহারা বসাতে গিয়ে একবার হঠাৎ করে আমাদেরকে অ্যাটাক করে ফেলে। আমরা সহ আমার বন্ধুরা প্রায় 8 জন মিলে আমরা এই ধরনের কাজগুলো করতাম। আমাদের গ্রামে ছিলাম আমরা 4 জন এবং পাশের গ্রাম থেকে আরও 4 জন নিয়ে টোটাল 8 জন মিলে আমরা পুরো গ্রামে এই ধরনের আক্রমণগুলো চালাতাম। আসলে জিন ভূত বলতে কোনো কিছুই ছিল না। আমরা যখন পরিবার থেকে টাকা পাইতাম না, চলতে পারতাম না, তখন আমরা এই ধরনের কাজগুলো করতাম। বড় মাছ নিয়ে যাওয়ার সময় আমরা রাস্তার পাশে বসে চিৎকার করতাম, ওই লোকের নাম ধরে ডাকতাম, তো ওই মাছ পরে আমরা ভাজে খাইতাম। এবং গরুর মাংস ফেলে কেউ চলে গেলে এটা আমরা পরে রান্না করে খেতাম। আবার অনেকেই সেন্সলেস হয়ে যেত, জ্ঞান হারিয়ে ফেলার পরে ওনার পকেট থেকে আমরা টাকা টুকা নিয়ে পালিয়ে যেতাম। এই ধরনের কাজগুলোই আমরা প্রতিনিয়ত করতে থাকতাম, যার জন্য গ্রামবাসী আমাদেরকে সবাই মিলে একটা সময় ধরে ফেলে এবং ধরার পরে আমার আব্বা সহ সেই দরবারে উপস্থিত হয়। এবার আমার আব্বাকে সহ বলা হয় যে আপনার ছেলে সিরাজুলও তো এখানে আছে, তাহলে আপনি বলেন এখন এটার কি হওয়া উচিত, মানে এটার শাস্তি কি হবে। এরপরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সবাই মিলে বলা বলি করতেছিল যে তাহলে এদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক এবং আজকের পরে তারা যেন এই গ্রামের ত্রিসীমানায় কোনো রকমে ঢুকতে না পারে, এই গ্রামের ভিতরে ঢুকতে না পারে, এমনভাবে তাদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক। আমাদের সবাইকে জুতার মালা গলায় দিয়ে এবং পিটিয়ে এই গ্রাম থেকে উচ্ছেদ করে ফেলা হয়। গ্রাম থেকে আমাদেরকে বের করে দেয় এবং গ্রাম থেকে বেরিয়ে যাওয়ার পরে এবং আমি তখন আমার এক খালার বাড়িতে আশ্রয় নেই, সিলেটে আমার এক খালার বাড়িতে আশ্রয় নেই। এবং আমার ওই খালু অনেক রাগী ছিল। খালু রাগী থাকার কারণে আমার খালাতো ভাই ছিল আরও 2 জন। আমার ওই খালু বলতেছে যে ও তো আমাদের সন্তানদেরকেও নষ্ট করে ফেলবে, আমরা সন্তানরা আছে এরাও ওর সাথে থেকে থেকে খারাপ হয়ে যাবে, যে করেই হোক ওকে এখান থেকে বিদায় করতে হবে, ওকে এখান থেকে বিদায় করো, ও যাতে আর কখনোই আমাদের বাড়ির আশেপাশে আসতে না পারে। এরকম করে বলার পরে একটা পর্যায়ে তখন আমাকে আমার মা তখন বলতেছে তোর খালার বাড়ি থেকে চলে আয়, তোর খালার সাথে অনেক ঝামেলা করে তুই বাড়িতে আসিস এবং তুই নাকি তোর খালাতো ভাইদেরকেও খারাপ করে ফেলবি। এক পর্যায়ে আমার মা তার দূর সম্পর্কের এক বান্ধবী যার বাড়ি হচ্ছে চট্টগ্রাম এবং ফেনীর কাছাকাছি, ওই জায়গায় আমাকে তখন আমার আম্মা পাঠিয়ে দেয়। আমার আম্মা আমার এক বান্ধবীর বাড়িতে আমাকে পাঠিয়ে দেয়, এটা সিলেট থেকে অনেক দূরে। ওইখানে আসার পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়, কোনোভাবে আর মনটাকে মানায় নিতে পারতেছিলাম না। এবং এখানে আমার কেউ পরিচিত নাই, কোনো বন্ধু নাই, বান্ধব নাই, কারোর সাথে একটু কথাও বলতে পারি না। সারাক্ষণই বুকের ভিতরে, মনের ভিতরে কেমন জানি একটা অজানা কষ্ট কাজ করতে থাকে। কাউরে বুঝাইতে পারি না, কাউরে বলতে পারি না, একটা নির্জন নির্গম একটা জায়গার ভিতরে পড়ে আসি এবং ওখানে আপন বলতে কেউই নেই। কারোর সাথে যে 5 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলবো, এরকম কোনো মানুষও নাই। এবং আমার ওই আন্টির বাড়িটা ছিল একদম আপনার যেই ঢাকা চিটাগংয়ের যেই আপনার রেল রোড আছে, রেল রোডের পাশে, এবং রেল রাস্তার পাশে থাকার কারণে
গভীর রাতে ভালো লাগার শুধু একটাই জায়গা ছিল, এটা হচ্ছে রেলের শব্দ। রেলের শব্দ শুনতাম এবং রেলের শব্দ শুনেই একটু ভালো লাগতো। আর বাকি সময়টা সারাক্ষণই ওই এখানে ওইখানে বসে থাকতাম, কোনোভাবে ভালো লাগতো না। এরকম করতে করতে আন্টি একদিন আমাকে বলল যে, সিরাজুল, তুমি যে এভাবে বসে আছো, এভাবে বসে বসে সময় কাটাইতে আসো, এভাবে তো সময় কাটতে পারে না, তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমি তখন বললাম যে, তাহলে আন্টি কী করা যায়, আমারে কোনো একটা কাজ দেন। আন্টি তখন বলে, এখন তো গোলাপের সময় আসছে, ওই সময়টাতে গোলাপের সময় আসছে। আমাকে বলে, এখন তো গোলাপের সময় আসছে, চারদিকে গোলাপ ফুল ফুটতেছে, তুমি একটা কাজ করো, তুমি একটা গোলাপ বাগানে চাকরি নাও। তুমি যদি গোলাপ বাগানে কাজ করো তাহলে আমি তোমাকে ওখানে কাজ ঠিক করে দিতে পারবো। পরে আমি বললাম যে, আন্টি গোলাপ বাগানে কিভাবে কাজ করে, আমাদের এলাকায় তো গোলাপ বাগান নাই, আমি তো জানি না। আন্টি তখন আমাকে বলল, এটা একেবারে সোজা, এটা কঠিন কোনো কাজ না, এটা হার্ড কোনো কাজ না, এটা একদম সোজা একটা কাজ। তুমি দিনের বেলায় গোলাপ বাগানে কাজ করবা, গোলাপ বাগানের আগাছা পরিষ্কার করবা, গোলাপ বাগানে দেখাশোনা করবা এবং রাতের বেলায় ওই গোলাপ বাগান পাহারা দিবা। এটাই হচ্ছে তোমার কাজ। যদি করতে পারো তাহলে মাস শেষে বেতনও পাবা, তোমার বাপ মায়ের জন্য বাড়িতে টাকাও পাঠাইতে পারবা। আমি তখন বললাম, তাহলে তো আন্টি এটা খারাপ না, এরকম কাজ যদি পাই তাহলে আমি করার জন্য রাজি আছি। এরপরে আন্টি করলো কি, আমাকে একটা গোলাপ বাগানে চাকরি দিল। আন্টির বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে আপনার রেল রাস্তার পাশে বিশাল একটা গোলাপ বাগানে তখন আমাকে চাকরি দিল। আমি তখন ওই বাগানে চাকরির জন্য গেলাম, যাওয়ার পরে আমাকে ওখানে চাকরিতে নিল। আমিও দেখতে শুনতে ভালো ছিলাম, শরীরের স্বাস্থ্য গঠন সব কিছু ভালো ছিল এবং ভালো থাকার কারণে তখন আমাকে ওখানে চাকরি দিল। তো ওই জায়গায় চাকরি নিলাম এবং আমি একা না, আরও প্রায় 5-6 জনের মতো একসাথে কাজ করি, সারাদিন কাজ করি এবং রাতের বেলায় গোলাপ বাগান পাহারা দিই। এটা হচ্ছে আমাদের কাজ। সারাদিন কাজকাম করে 4 জন 4 গোলাপ বাগানের 4 কোণায় বসে তারপর বাগান পাহারা দেই, রাতের বেলায় যাতে আবার কেউ বাগান থেকে ফুল চুরি না করে। এই জন্য অনেক দিন ধরে পাহারা দিতে দিতে আস্তে আস্তে গোলাপ বাগানের ভিতরে যে কাজ ছিল ওই সমস্ত কাজগুলো শেষ হয়ে যায়। এরপরে গোলাপ বাগানের ভিতরে আর কোনো কাজ থাকে না। পরে যিনি বাগানের মালিক তিনি আমাদেরকে ডাকলো, বিশেষ করে আমাকে ডাকলো, ডেকে বলতেছে যে, তোমরা কি এখানে কাজ করবা? আমার 1 জন লোক লাগবে শুধু বাগান পাহারা দেওয়ার জন্য। আমার 4 জন লোকের প্রয়োজন নাই, কারণ বাগানের ভিতরে যে সমস্ত কাজ ছিল ওই কাজগুলো শেষ। এখন আর বাগানের ভিতরে কাজ নাই, যার জন্য আমার 1 জন লোক লাগবে যে পুরো বাগানটাকে পাহারা দেবে। এবং সবার মাঝে সবাই তখন বললো যে, এবং বেতনও কমাই দিবে। তো বেতন কমাই দিবে শোনার পরে সবাই তখন বলতেছে যে, না আমরা করব না, কম বেতন আমরা করব না। তো তখন আমি তো ছিলাম ওইখানকার না, আমি তো অস্থায়ী একজন লোক। তো আমার কথা হচ্ছে, যাই বেতন পাই এরপরও এখানে বসে থাকবো। সবচেয়ে বসে থাকার বড় কারণ হচ্ছে, রাতের বেলায় গভীর রাতে যখন ঢাকা থেকে রেল ছেড়ে এসে চট্টগ্রামের উদ্দেশ্যে যায়, অথবা চট্টগ্রাম থেকে রেল ছেড়ে এসে যখন ঢাকার উদ্দেশ্যে যায়, নির্ঘুম রাতে আমি তখন ফুলের বাগানের পাশে বসে বসে রেলগাড়ি যেতে দেখি। এইটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এবং নির্ঘুম নির্জম জায়গা, যেখানে মানুষ খুবই কম, মানুষের বসতি নাই, ওই জায়গাগুলোতে একা একা বসে থাকতেও না আমার অনেকটা ভালো লাগে। সে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে, যাই হোক আমি এখানে কাজ করব, আমি এখানে চাকরি করব, যেটাকেই বেতন পাই, যাই বেতন দেয়, আমার বেতনটা বড় কথা নয়, আমার সময়টা ভালো কাটবে, সময়টা আমার এখানে খুব ভালো কাটবে, যার জন্য আমি এখানে কাজ করব। এরপরে আমি ওই গোলাপ বাগানে পাহারাদারের হিসেবে কাজ করি। রাত দিন মিলিয়ে গোলাপ বাগান পাহারা দিই, গোলাপ বাগানের চারপাশ পাহারা দিই এবং সারাক্ষণ এই গোলাপ বাগানের মাঝেই বসে থাকে। এরকম করতে করতে গোলাপ ফুলগুলো তখন ফুটে গেছিলো, অনেকটা গোলাপ ফুল বড় হয়ে গেছে। গোলাপ ফুল বড় হয়ে যাওয়ার পরে একদিন বিকেলবেলা হঠাৎ করে গোলাপ ফুলের পাশে একটা গ্রাম ছিল, আমি যেখানে কাজ করি ওইটার পাশে একটা গ্রাম ছিল। ওই গ্রাম থেকে বিকেলবেলা আপনার আসরের নামাজের পরে একটা মেয়ে হেঁটে হেঁটে দেখে আসতেছে। তো আসর নামাজের পরে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটা, আস্তে আস্তে করে আমার গোলাপ বাগানের দিকে আসতেছে। আমি সেটাই দেখলাম। আমি কিন্তু রেল রাস্তার মধ্যে বসে আছি। তো দেখলাম মেয়েটা যেহেতু আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার গোলাপ বাগানের দিকে আসতেছে, তাহলে অবশ্যই সে আমার গোলাপ বাগানে আসবে। মেয়েটাকে দেখার পরে আমি তখন রেল রাস্তা থেকে উঠে গোলাপ বাগানের দিকে যাচ্ছিলাম। কিন্তু বাগানের দিকে যাওয়ার পরে আমি হঠাৎ আর কাউকে দেখতে পাচ্ছি না। কাউকে যখন দেখতে পাচ্ছি না, আমার ভিতর তখন একটা ভয় ঢুকে যায়। কিরে, এইমাত্র দেখলাম একটা মেয়ে এদিক থেকে আসতেছে হেঁটে হেঁটে, কি জানি একটা হাতে নিয়ে, এখন আবার দেখতে পাচ্ছি না। এবং ওই সময়টাতে আমাদের বাগানটা ছাড়া আশেপাশে কিন্তু আর কোনো বাগান নাই, শুধুমাত্র আমাদের বাগানটাই আছে। তা এই মেয়েটা যদি এদিক থেকে আসে তাহলে আমাদের বাগানেই তো আসবে। আমাদের বাগান ছাড়া অন্য কোনো জায়গায় তো মেয়েটা যাবে না। আর অন্য কোনো জায়গায় গেলে কই যাবে? এদিকে রেল রোড, এখানে একটা বাগান, আশেপাশে তো সবই ফাঁকা। আমি চিন্তা করলাম মেয়েটা মনে হয় গোলাপ বাগানে ঢুকে গেছে।
অবশ্যই গোলাপ বাগানে ঢুকে গেছে এবং আমাকে দেখে মনে হয় দৌড়ে ঢুকে গেছে, যেহেতু আমি রেল রাস্তা থেকে হেঁটে হেঁটে আসতে একটু সময় লাগছে। আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে গোলাপ বাগানের ভিতরে মেয়েটাকে খুঁজতে শুরু করি। বাগানের ভিতরে ঢুকলাম, বাগানের ভিতরে ঢুকার পরে বাগানের এই পাশে ওই পাশে বিভিন্ন প্রান্তে মেয়েটাকে খুঁজতেছি, কিন্তু এই মেয়েটাকে আমি আর খুঁজে পাই না। বাগানের ভিতরে মেয়েটাকে খুঁজে পাই না। এখন মনের মধ্যে প্রশ্ন জাগতেছে, তাহলে মেয়েটা গেল কোথায়? এই মেয়েটা কোথায় গেল? মুহূর্তের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল? আমি তাকে এদিকে ওইদিকে বিভিন্ন সাইডে বিভিন্ন জায়গায় খুঁজতেছি, নাই নাই নাই, মেয়েটা আর বাগানের ভিতরেই নাই। এবং বাগানের ভিতরে না পাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, এটা কি হাওয়া হয়ে গেল, উধাও হয়ে গেল? আমি আর কোনো কিছু বুঝলাম না। না বুঝে রাতের বেলায় আমি তখন আমার যে থাকার ঘর আছে, আমি আমার থাকার ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ছি। বুঝতেই পারেন, ঘুমিয়ে পড়ছি আনুমানিক গড়ির সময় তখন প্রায় 12টা থেকে 1টার মতো বাজে। আমি আবার ঘুমাইলেও পরে আমার কান কিন্তু সজাগ থাকে, কোন সময় আবার বাগানে কে ঢুকে ফুল চুরি করে নিয়ে যায় কিনা। যেহেতু আমি এখানে বিশেষ করে পাহারাদারের কাজ করি, তো কেউ আবার ফুল নিয়ে যায় কিনা, যার জন্য আমি এটা পাহারা দেই। রাতের বেলায় মনে হলো কেউ মনে হয় আমার বাগানের মধ্যে হাঁটতেছে, আমার গোলাপ বাগানের ভিতরে মনে হয় কেউ একজন হাঁটতেছে। এই জিনিসটা তখন আমার কাছে মনে হচ্ছে। এইটা মনে হওয়ার পরে আমি তখন আস্তে আস্তে করে আমার ওই ঘর থেকে বেরিয়ে আসলাম। আমার ওই ঘর থেকে বেরিয়ে এসে আমি তখন গোলাপ বাগানের ভিতরে আস্তে আস্তে ঢুকলাম, এবং ভিতরে ঢুকার পরে আমি যেটা সন্দেহ করেছিলাম, আমার কাছে মনে হয় যে আমার সন্দেহ যা বাস্তবেও তা। আমার মনে হইতেছে যে কেউ একজন মনে হয় আমার গোলাপ বাগানের ভিতরে হাঁটতেছে, গোলাপ বাগানের মধ্যে হাঁটতেছে এবং গোলাপ ফুল চুরি করতেছে, এরকম কিছু একটা মনে হয়, যে ব্যাগ হাতে কেউ একজন হাঁটতেছে। আমি কখনো এই কোনায়, কখনো ওই কোনায়, কখনো এই দিকে, কখনো ওই দিকে, এরকম করে 4-5টাকে আমি খালি চক্কর খাইতেছিলাম। কোনোভাবে আমি এটাকে ধরতে পারি না, এটা কখনো এই দিকে কখনো ওই দিকে, এক এক সময় এক এক দিকে দৌড়াইতেছে। ধরতে না পারার পরে এরকমভাবে চিন্তা করেন, সেই থেকে ফজরের আজান পর্যন্ত আমি আমার গোলাপ বাগানের গোলাপ বাগানের ভিতরে ঘুরতে থাকি এটার ধরার জন্য, কিন্তু আমি আর ধরতে পারি না। একটা সময় ফজরা আজান দিয়ে দেয়, এবং ফজরা আজান দিয়ে দেওয়ার পরে আমি তখন এই পাশে ওই পাশে চারপাশে ঘুরতেছি। আজানের কিছুক্ষণ পরে, আজানটা শেষ হওয়ার পরে আমার কাছে মনে হলো যে গোলাপ বাগান থেকে কেউ একজন দৌড় দিয়ে গ্রামের দিকে দৌড় দিছে। এইটা মনে হলো। আমি পিছনের দিকে দৌড়াতে শুরু করলাম। পিছনের দিকে দৌড়াতে দৌড়াতে এটা গ্রামের ভিতরে ঢুকে গেল, আমিও গ্রামের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে তখন কিছু মানুষ নামাজ পড়ার জন্য উঠছে। তো ওরা আমাদের দেখে বলতেছে, কে ভাই আপনি এত সকালবেলা? আমি বললাম, আমি ওই যে ওই গোলাপ বাগান পাহারা দেই, ওইখান থেকে একজন লোক আপনাদের গ্রামের ভিতরে ফুল নিয়ে আসছে, ওইখান থেকে একজন লোক আপনাদের গ্রামে ফুল নিয়ে আসছে, আমি দেখছি। তখনই সেখানকার লোকজন বলতেছে, আরে না ভাই, আপনি মনে হয় ভুল দেখছেন, আমাদের গ্রামের কোনো মানুষ তো গোলাপ বাগানের দিকে যায় না, আমাদের গ্রামের কোনো মানুষই গোলাপ বাগানের আশেপাশেও যায় না, আপনি সম্ভবত ভুল শুনছেন, এরকমভাবে কেউ নিয়ে যায় নাই। আমি বলতেছি, ভাই আমি ভুল শুনি নাই, আর আমি ভুল কেন শুনতে যাব, আমি ভুল কেন দেখব? আমি দেখছি যে একটা সারাটা রাত এই গোলাপ বাগান থেকে ফুল চুরি করছে, এবং ফুল চুরি করার পরে সকালবেলা ফুলগুলো নিয়ে চলে আসছে। আমি তো শিওর থাকি। এরপরে চিন্তা করছি, যা শালা আজকে না হয়ে চলে গেলি, এরপরে তো ধরা খাবি। এরপরে হলো কি, ওই দিনটা কাটতেছে, আমি সারাদিন পাহারা দিতেছি, কেউ আসে কিনা কেউ আসে কিনা। ওই দিনও দেখলাম যে না, কেউ আর আসে নাই, গোলাপ বাগানের ভিতরে কেউ আর ঢুকে নাই। আমি একইভাবে রাতের বেলায় ঘুমিয়ে পড়ছি, এবং রাতের বেলায় ঘুমিয়ে পড়ার পরে মধ্যরাতের কাছাকাছি এই সময় আমি শুনতেছি কয়েকজন মিলে আমার গোলাপ বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। বেশ কয়েকজন মিলে আমার গোলাপ বাগানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে, ফুল চুরি করতেছে। আমি তখন শিওর হয়ে গেলাম। আমি সেদিনও দৌড়িয়া, সেই রাতেও আমি দৌড়িয়া ওই আমার ঘর থেকে বেরোইছি। বেরোয়ার পরে আমি গোলাপ বাগানের দিকে গেলাম। গোলাপ বাগানের দিকে যাওয়ার পরে আমি এবার চিন্তা করছি, আমাকে শব্দ পাইলে বা আমাকে দেখলে তো চলে যাবে, আমি ধরতে পারবো না। এবার আমি খুবই সাবধানতার সহিত গিয়ে গোলাপ বাগানের কোণার ভিতরে, বাগানের একদম কর্নারে চুপটি মেরে বসে আছি, যে ফুল ছিঁড়তে একটা জায়গায় আসলে আমি ঘাপটি করে ধরে মেলবো। কিন্তু দেখলাম ভাই, ফুল ছিঁড়তেছে, ওই যে কচকচ কচকচ করে ফুল ছিঁড়তেছে, ফুল ছিঁড়ার শব্দ আমি পাচ্ছি, কিন্তু মানুষ দেখতেছি না, কোনো মানুষকে দেখতে পাই না যে ফুলটা আসলে ছিঁড়ে কে। এরকম করে ওই রাতেও সারাটা রাত এরকম ফুল ছিল। সকালে ফজরের আজানের পরে দৌড়িয়া বাগান থেকে বেরিয়ে গেছে। ওই দিন আমি একদম স্পষ্ট তাকিয়ে আছি, দৌড়িয়া গ্রামের ভিতরে ঢুকে গেছে। এবার আমি চিন্তা করলাম যে বিষয়টা আমার মালিককে জানাতে হবে, আমার মালিককে বলতে হবে যে এইরকমভাবে আমাদের বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যায়, আমি ধরতে পারি না, আমি মালিককে জানাবো। ইতিমধ্যে হঠাৎ করে আমার মনে আবার এটাও আসছে, আর আমি যদি মালিকরে বলি, আর মালিক যদি জানতে পারে যে দুই রাত্র এখান থেকে ফুল চুরি করে নিয়ে গেছে, তাহলে আমাকে চাকরিতেও রাখবে না। উনি আমাকে চাকরি থেকেই ছাঁটাই করে দিবে, যে আমি থাকার পরেও
যেহেতু ওখান থেকে দুইবার ফুল নিয়ে গেছে, তাহলে উনি তো আর আমাকে মানে সাধারণত আর কাজে রাখবে না। পরে চিন্তা করলাম যে তাহলে কী করা যায়, আমি কোন দিকে যাব? আমি তো এখানে পাহারা দেওয়ার পরেও আমি ফুল রক্ষা করতে পারি না, আমার এখান থেকে ফুল নিয়ে যায়। তৃতীয় রাতের বেলায় আমি করলাম কি, ওই গ্রামের পাশে বসে আছি। আমার গোলাপ বাগানে পাহারা না দিয়ে গ্রামের যে রাস্তা দিয়ে মানুষ আসে, ওই রাস্তার পাশে বসে আছি। বসে আছি সারাটা রাত ওখানে বসে আছি। গ্রাম থেকে কেউ বের হয় কিনা দেখলাম যে কেউই বের হয় না। ফজরের নামাজের সময় আজান দিয়ে দিছে। এরপরে আমি আস্তে আস্তে আমার গোলাপ বাগানে আসছি। গোলাপ বাগানে আসার পর আমি শুয়ে গেছি। সকালবেলা যেহেতু একটু শুয়েছি, এবং শোয়ার পরে দিনের প্রায় 10টার দিকে আমার মালিক তখন আসছে। আসার পর আমাকে ডাকতেছে, 2টা ডাক দেওয়ার পর আমি তখন উঠছি। পরে আমারে বলে, তোরে আমি কেন রাখছি এই বাগানে? আমি বলি, বাগান পাহারা দেওয়ার জন্য। বলে, তুই সারা রাত কোথায় ছিলি? আমি তো পড়লাম মহাবিপদে। আমি বললাম, সারা রাত তো আমি বাগান পাহারা দিছি। উনি বলে, কোথায়? আমি বললাম, বাগানে। বলে, তুই কালকে রাতে বাগানে ছিলি না। কালকে রাতে আমি 2বার বাগানে আসছি তোরে দেখার জন্য, তুই বাগানে নাই। আমি বললাম, মালিক, আমি আসলে বাগানে ছিলাম না, আপনার কথা সত্য। আমি ওই গ্রামের কোনায় গিয়ে বাগান পাহারা দিচ্ছিলাম। উনি আমারে বলে, আমার বাগান এখানে, আর তুই গ্রামের কোনায় গিয়ে বাগান পাহারা দিচ্ছিস? এগুলো কারে শিখাচ্ছিস? বাটপারি হিসাব, সিলেট থেকে বাটপারি হিসাব নিয়ে আসছিস? আমি তখন বলি, না মালিক, আপনি আমার ভুল বুঝতেছেন, আসলে মূলত ঘটনা এটা। পুরো ঘটনাটা আমি খুলে বললাম। পুরো ঘটনা খুলে বলার পরে ইনি হাসতে হাসতে বলতেছে, ওই গ্রামে এমন কোনো মানুষ নেই যে আমার বাগান থেকে ফুল চুরি করে নিয়ে যাবে। ওই গ্রামে এমন কোনো মানুষ নাই, তুই ভুল দেখেছিস। আমি বললাম, মালিক, আমি ভুল দেখবো না। আর ভুল হয়তো আমি 1 দিন দেখবো, 2 দিন দেখবো, কিন্তু আমি তো প্রতিদিন এরকম ভুল দেখবো না। প্রতি রাতের বেলায় আসে এবং ফুল নিয়ে চলে যায়। উনি তখন আমাকে বলে, আচ্ছা তাহলে কি তুই সকালবেলা দেখতে পাস বাগানে ফুল নাই, কোনো ফুলের ছিঁড়া দেখতে পাস, ডাটা আছে ফুল নাই, এরকম কিছু? আমি বললাম, না মালিক, আমি তো এরকম কিছু দেখতে পাই না, সব তো ঠিকই আছে। তখন উনি আমার বলে, তুই কি করে শিওর হলি যে তুই তো দেখতে পাস বাগানে ফুলও আছে, সব কিছুই আছে, এবং কোনো ফুল নিয়ে যায় না, তাহলে তুই কেন বলতেছিস যে রাতের বেলায় এভাবে বাগান থেকে ফুল নিয়ে যায়? আমি বললাম, মালিক, ফুল কিন্তু নিয়ে যায়, আমি যে আপনাকে বলতেছি এটা মিথ্যে বলতেছি না। উনি বলে, ঠিক আছে, তাহলে তুই ভালো করে পাহারা দে, আরও ভালো করে পাহারা দে, এবং ভালো করে পাহারা দিয়ে দেখ যে কি আসলে ফুল নিয়ে যায়। এইটা বলে তিনি আমাকে খানিকটা বকাবাধ্য করে উনি তখন চলে যায়। এবং উনি চলে যাওয়ার পরে আমি আবারও ওভাবে এর পরের রাতও আমি বাগান পাহারা দিই। যখন বাগান পাহারা দেই, আমি তখন সেদিন শুধুমাত্র একইভাবে আবারও আমার বাগানে আসে, এবং বাগানে আসার পরে ওই ফুল চুরির প্রক্রিয়া তখন চালাচ্ছিল। রাতের বেলায় ফুল চুরি করতেছে, আমি আবারও উঠি, আমি আবারও এর পুরোটা ফুলের বাগান খুঁজতেছি। এইরকমভাবে বাগানটা খুঁজতে আমি শুধু একটা মেয়েকে দেখতে পাই। ওই রাতে আমি একটা মেয়েকে দেখতে পাই, যে একটা মেয়ে বাগানের ভিতরে একটা চক্কর খাচ্ছিল, একটা মেয়েকে আমি দেখতে পাই। তো আমি তখন শিওর হয়ে গেলাম যে এটা কোনো ছেলে না, যে ফুলটা চুরি করে, এইটা মূলত একটা মেয়ে হবে, যে এই মেয়েটা ফুল চুরি করে নিয়ে যায়। এবং এর কিছুদিন পরে, ওই দিনও চলে গেছে, আমি কিন্তু ধরতে পারি নাই, এই ফুল নিয়ে সে চলে যায়, কোন দিক দিয়ে যায় আমি তার ধরতে পারি না। এর পরের দিনের বেলায় আমি দুপুরবেলা ভাত খেয়ে বসে আছি। তো ভাত খেয়ে বসে থাকা অবস্থায় রুটিও খাইতেছি, রুটি খাইতেছি, ভাত খাইতেছি, দুইটাই ছিল। এমন সময় আমি দেখলাম যে রাস্তা দিয়ে একটা পাগল, রেল রাস্তা কিন্তু অনেক পাগলরা হাঁটাচলা করে, তো রেল রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যাচ্ছে। এবং পাগলটাকে দেখার পরে আমার ভিতর মনে হলো যে লোকটা মনে হয় পাগল, তারা ডাক দিই, পাঞ্জাবি পরা অবস্থায়, টুপি পরা আছে এরকম। আমি মনে হয় ডাক দিই, এ বাবা এদিকে আসেন। ডাক দেওয়ার পরে উনি তখন রেল রোড থেকে নেমে আসে, এসে আমারে বলে, কেন বাবা ডাকলা কেন? তো আমি প্রথমে ভাবছিলাম যে উনি পাগল হবে, কিন্তু আমার কাছে আসার পরে দেখলাম যে না, পাগল না, এমনি শরীরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের কাপড় পেঁচিয়ে রাখছি, দেখতে কিছুটা পাগলের মতো হলেও আদত উনি পাগল ছিলেন না। পরে আমাকে বলতেছে, কেন ডাকছো? আমি বললাম, আপনার ডাকলাম একটা কারণে, একটু বসবেন? পরে বলে বসছে। বসার পরে আমি বললাম যে খাবার খাবেন? বলে দে খাই। পরে খাবার দিলাম, সে খাবার খাইতেছে। খাবার খাওয়ার পরে আমি বললাম যে বাবা, আপনি তো মনে হয় কোনো দরবেশ হবেন। উনি বলে যে না, আমি কোনো দরবেশ না, আমি একজন সাধারণ মানুষ, আমি একটা মাজারের খাদেম। আমি বললাম যে প্রতিদিন আমার এখান থেকে ফুল চুরি হয়, প্রতিদিনই ফুল চুরি হয়, এই জায়গা থেকে ফুল নিয়ে যায়, কিন্তু আমি কিছুই করতে পারি না। আজকে প্রায় 3-4 দিনের মতো গ্রাম থেকে একটা মেয়ে আসে, এসে এখান থেকে ফুল নিয়ে যায়, আমি মেয়েটারে ধরতে পারি না। উনি তখন আমার দিকে তাকে হাসতে হাসতে বলে, একটা মেয়ে ফুল নিয়ে যায় আর তুই এটারে ধরতে পারিস না, এটা কোনো কথা? আমি বললাম, জি, মেয়েটা 2-3 বার আসে, এবং আসার পরে এখান থেকে ফুল চুরি করে ফুল নিয়ে যায়, বাট আমি মেয়েটারে ধরতে পারি না।
উনি বলে আজকে ধরতে পারবি, আজকে তুই আমারে খাওয়াইছিস না, আমি তোর জন্য দোয়া করি তুই আজকে ধরতে পারবি। এইটা যখন আমাকে বলে আমি তখন বলি বাবা আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন আজকে ধরতে পারবো তাহলে আজকে আমি ধরবই। তো দুপুরবেলা আমি তখন খাওয়া দাওয়া করে উনি চলে যায় ওনার মতো করে। ওই দিন রাতের বেলায়ও আমি তখন বাসার মধ্যে বসে বসে পাহারা দিতেছি যে কখন আসবে এবং আসতে গেলে আমি খপ করে ধরবো। আমি তখন আমার ওই পরিকল্পনা অনুযায়ী বসে আছি। ওই দিনও রাতের বেলায় মানে একেবারে মধ্যরাতে আবারও আমি শব্দ পাচ্ছি, বাগানের ভিতরে একজন হাঁটতেছে, মচমচ করে হাঁটতেছে এবং আমার ফুল ছিঁড়তেছে। আমি সেদিন বের হলাম, বের হয়ে আমি সেদিনও একটা মেয়েকে দেখতে পাই যে একটা মেয়ে বাগানের মধ্যে ঘুরপাক খাইতেছে এবং ঘুরপাক খাইতেছে দেখা আমি তখন এখানে একটা ডাক দিলাম, জোরে ডাক দিলাম যে আপনি ফুল নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই, আপনি ফুল নিয়ে যান, আমার কোনো দুঃখ নাই, তবে আপনি যদি সত্যি কেউ হয়ে থাকেন আমার সামনে আসেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আমি ওয়াদা করতেছি, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি আমি আপনাকে আটকাবো না এবং ফুল নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আপনাকে কোনো রকমের বাধাও দিব না, আপনি মেহরবানি করে আমার একটু সামনে আসেন। এইটা বলার পরেই কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পাই যে একটা মেয়ে অনেক সুন্দর, যার চেহারা একেবারে মায়াবী একটা চেহারা, একটা সাদা ড্রেস পরা অবস্থায় ফুলের বাগানের মাঝখান থেকে আমার দিকে আসতেছে। এরকম মেয়ে দেখার পরে আমি জাস্ট অবাক হয়ে যাই, কিরে গোলাপ ফুল বাগানে এত রাতের বেলায়, যেখানে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এই রাতের বেলায় এইরকম একটা মেয়ে কোত্থেকে আসলো। আমি তার মুখের দিকে তাকিয়ে আছি এবং মুখের দিকে তাকিয়ে থাকার পরে আস্তে 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 করে সে আমার সামনে আসছে। আসার পরে আমি তাকে সালাম দিলাম, সে আমার সালামের উত্তর নিল। নেওয়ার পরে আমি বললাম আপনাকে তো ঠিক চিনলাম না, আপনার নাম কি? বলতেছে আমার নাম মুক্তা। আমি বললাম মুক্তা, আপনার বাড়ি কোথায়? বলে ওই গ্রামে, আঙ্গুল দিয়ে দেখায় যে ওই গ্রামে। আমি বললাম আপনার বাড়ি ওই গ্রামে? বলে হ্যাঁ। আমি বললাম আপনি যদি ওই গ্রামের মেয়ে হয়ে থাকেন তাহলে প্রতি রাতে আপনি আমাদের এখান থেকে ফুল চুরি করেন কেন? আমি প্রতি রাতে দেখি আপনি আমাদের এখান থেকে ফুল চুরি করে নিয়ে যান, এটা কেন করেন? মেয়েটা তখন একটা মুচকি হেসে বলে কই না তো, আমি তো আপনাদের বাগান থেকে ফুল চুরি করি না। আমি বললাম বারে, আপনি আবার মিথ্যাও বলতেছেন, মানে বলতেছেন আবার মিথ্যাও বলতেছেন, আপনি ফুল চুরি করেন নাই? মেয়েটা বলে যে না, আমি তো এখান থেকে কোনোদিন ফুল চুরি করি নাই। আমি বললাম দেখেন আজকে 3টা-4টা রাত ধরে আমি আপনাকে পাহারা দিতেছি, আপনাকে ধরার জন্য, ধরার জন্য আপনাকে ধরতে পারেন, আপনি ফুল চুরি করেন। এই মেয়েটা তখন আমাকে বলতেছে আচ্ছা আপনার কথাই ঠিক, আমি ফুল চুরি করি। আচ্ছা কোনো চোরকে যদি ডাকা হয় তাহলে কি ওই চোর সামনে আসে? কোনো একটা লোকে চুরি করতেছে, আপনি যদি তারা ডাকেন তাহলে কি সেই সামনে আসবে? আমি বললাম যে না, সে সামনে আসবে না। বলে আপনি তো আমাকে ডাক দেওয়া মাত্রই আমি আপনার সামনে এসে দাঁড়িয়েছি, এরপরেও আপনি আমাকে কেন চোর বলতেছেন? আমি তখন বললাম তাহলে কে চুরি করে? মেয়েটা বলে আমি আসলে আপনার বাগানে, এটা ঠিক আছে, কিন্তু আমি আপনার বাগান থেকে কোনোদিন ফুল নিয়ে যাইনি। আমি বললাম তো কোনোদিন যদি ফুল নিয়ে নাই যাবেন তাহলে আপনি কেন আসেন? মেয়েটা আমাকে বলে আমার গোলাপের ঘ্রাণ অনেক ভালো লাগে, যার জন্য আমি রাতের বেলায় আপনার বাগানে আসি শুধুমাত্র গোলাপের ঘ্রাণ নেওয়ার জন্য, গোলাপের সুগন্ধি নেওয়ার জন্য আমি আপনার বাগানে আসি। মূলত আপনার বাগান থেকে গোলাপ ফুল চুরি করার জন্য আমি আপনার বাগানে আসি না, শুধুমাত্র ওই গোলাপের ঘ্রাণটা নেওয়ার জন্যই আমি আপনার বাগানে আসি। আমি বললাম ও আচ্ছা, তার মানে আপনি ফুল চুরি করেন না, আপনি শুধু গোলাপের সুগন্ধি নেওয়ার জন্য আসেন? বলে হ্যাঁ। আমি বললাম এই যে আপনি রাতের বেলা এখানে আসেন, আপনার পরিবার পরিজন কেউ দেখে না, আর কেউ যদি দেখে তাহলে কি আপনার সমস্যা হবে না? আপনাকে বকাঝকা করবে না? একটা মেয়ে, যুবতী একটা মেয়ে রাতের বেলায় এই গ্রাম থেকে একটা ফুলের বাগানের মধ্যে আসেন, আর এই এলাকার সবাই তো জানে ওই বাগান পাহারা আমি দেই, আমি গোলাপ বাগানটা পাহারা দেই। তো আমি যেহেতু এটাতে পাহারায় থাকি, তাহলে কি আপনার ভয় লাগে না যে আমি আপনার ক্ষতি করে ফেলতে পারি? আমি একটা পুরুষ মানুষ। মেয়েটা আমাকে বলতেছে না, ওরকম কোনো ভয় আমার মনে কাজ করে না, তবে আপনাকে একটা রিকোয়েস্ট করব, রাখবেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখবো। বলে আপনি কোনোদিনও আমাদের গ্রামের কারো কাছে বলবেন না যে আমি এই গ্রামে ফুল নেওয়ার জন্য, মানে আপনার বাগানে ফুল নেওয়ার বা ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসি। আপনি আমাকে ওয়াদা করেন কাউরে বলবেন না, কিন্তু আমি কোনোদিন ফুল চুরি করব না, আপনার বাগান থেকে আমি একটা ফুলও কখনো ছিঁড়ে নিয়ে যাব না। মেয়েটার কথা শুনে আমি অদ্ভুতভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি। আরে এইটা কী ধরনের কথা? একটা মানুষ এইভাবে কেন কথা বলতেছে? সে আমার বাগানের প্রতিও তার কোনো টান নাই, আমার বাগান থেকে সে কখনো ফুলও নেবে না, শুধুমাত্র গ্রাম নেওয়ার জন্য মধ্যরাতে এত দূরের একটা গ্রাম থেকে আমার বাগানে আসে জাস্ট শুধুমাত্র ফুলের গ্রাম নেওয়ার জন্য। আমি বললাম আপনি কি ভয় লাগে না? আপনি আমার মতো একটা ছেলের সামনে দাঁড়িয়ে আছেন, আমি তো আপনার ক্ষতিও করে ফেলতে পারি। মেয়েটা আমাকে বলে না, আমি জানি আপনি অনেক ভালো,
আপনি কখনো আমার কোনো ক্ষতি করবেন না। আমি বললাম, আমি কতটুকু ভালো শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি এতটাই ভালো যে নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের জন্মস্থান ছেড়ে আজকে আমি এই জায়গায় আসছি শুধুমাত্র বেশি ভালো হওয়ার কারণে। মেয়েটা আমাকে বলতেছে, আপনি তো খুব সুন্দর করে কথা বলেন, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম সিরাজুল ইসলাম। বলে, সিরাজ ভাই, আমি কিন্তু মাঝে মাঝে আসবো, আপনি কিন্তু আমাকে বাধা দিয়েন না। আমি বললাম, ঠিক আছে, যদি আপনার সাহস থাকে তো আইসেন। মেয়েটা বলে, ঠিক আছে, আমি তাহলে আজকে চলে যাই। আমি বললাম, আপনি তো ফজরের সময় যান, তাই এখন চলে যাবেন কেন? বলে, না, আমি এখন চলে যাব, কালকে আমি আবার আসবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো ওই দিন মেয়েটা চলে গেল, কিন্তু মেয়েটা চলে যাওয়ার পরে আমি বারবারই একটা বিষয় চিন্তা করতেছি, মানে বারবার আমি একটা বিষয় ভাবতেছি, কী রে, এই মেয়েটা এই জায়গার মধ্যে আসে, এই এই রাতের বেলায়, যে রাতে মানুষ ঘর থেকে বের হয় না, এরকম গুটগুটে অন্ধকার রাতের বেলায় এই মেয়েটা আসে আমার বাগানে ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য, পাশের গ্রাম থেকে। মেয়েটার মনে কোনো ভয়ও লাগে না? এটা কেমন কথা হইল? এরপরের রাতে আমি শুয়ে আছি, এই রাতের পরের রাতে আমি শুয়ে আছি। তো শুয়ে থাকা অবস্থায় ওই রাতে আমার অনেক ঘুম আসছে, আমি ঘুমিয়ে আছি। এমতো অবস্থায় মেয়েটা এসে আমাকে ডাকতেছে, আর মধ্যরাতে এসে, মানে আমার ঘরের সামনে এসে আমাকে ডাকতেছে যে, সিরাজ ভাই উঠে আসেন। দুইটা ডাক দেওয়ার পরে আমি ওখান থেকে উঠে আসি। উঠে আসার পরে দেখতে পাই এই মেয়েটারে। দেখে আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে? বলে, আমি তো বলছিলাম না আপনাকে ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসবো? তাই আমি বললাম, তো ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসলে আমাকে ডাকলেন কেন? বলে, আমার একা একা ভালো লাগে না, আপনার সাথে একটু গল্প করব। আমি বললাম, আমার সাথে গল্প করার জন্য আমাকে ডেকে আনছেন? বলে, হ্যাঁ, আপনার সাথে একটু গল্প করব, এজন্যই আপনাকে ডাকলাম। মানে মেয়েটাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই যে আদৌ সে কোনো মানুষ কি, আমি মাঝে মাঝে চিন্তা করি। যাই হোক, ফুলের বাগানের পাশে বসে আমি তার সাথে কথা বলতেছি। কথা বলতে বলতে সে আমাকে বলতেছে যে, সিরাজ ভাই, আপনার জন্য কিছু ফল আনছি, খাবেন? আমি বললাম, ফল? কী ফল আনছেন? বলে সে আমাকে কিছু আপনার একদম ফ্রেশ আঙ্গুর, মনে হয় এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনছে, একেবারে কষকষা। আমাকে বলে, আঙ্গুরগুলার খান। তো এগুলো দেওয়ার পরে আমি তখন দুইটা আঙ্গুর মুখে দিলাম। মুখে দিয়ে বলতেছি, আচ্ছা, আমি না আপনার বিষয়টা বুঝলাম না। পরে বলতেছে, কেন, কি বুঝেন নাই? আমি বললাম যে, আমি বুঝলাম না যে আপনি আমার জন্য আঙ্গুর নিয়ে আসেন, আপনি আমার বাগানের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসেন, এই গ্রামের একটা দূর থেকে, পাশের একটা গ্রাম থেকে বাগানে আসেন, আপনার বুঝি ভয় লাগে না? মেয়েটা বারবার আমাকে বলে, সত্যি না, আমার কোনো ভয় লাগে না। এইভাবে মেয়েটা আমার বাগানে আসে, ফুলের ঘ্রাণ নেয় এবং আমাকে মাঝে মাঝে এটা সেটা খেতে দেয়। বাট আমিও এই বিষয়টা কারোর সাথে শেয়ার করি না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে সময়গুলো কাটতে কাটতে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। আমার ভালোও লাগে। একদিন আমি মেয়েটাকে প্রশ্ন করি, আচ্ছা, আপনার নাম তো মুক্তা, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমাকে বলে, হ্যাঁ, করেন। আমি বললাম, মুক্তা, আপনি তো আজকে বেশ কয়েকটা দিন ধরে বাগানের মধ্যে আসতেছেন, আমার পাশে বসে বসে গল্প গুজব করেন, সারা রাতই বসে থাকেন, চন্দ্রিমা রাতের বেলায় ফুলের বাগানের পাশে বসে আপনি ফুলের ঘ্রাণ নেন আর আমার সাথে বসে বসে কথা বলেন। আচ্ছা, আপনি কি আমাকে পছন্দ করেন? এইটা বলার পরে মেয়েটা আমাকে বলে, আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন তো। আমি বললাম, কি? বলে, আপনার মতো ছেলেরে কেউ পছন্দ করবে না, মানে আপনার মতো ছেলেরে কেউ পছন্দ করবে না এমন ছেলে কি, এমন মেয়ে কি দুনিয়াতে আছে? আমি বললাম, এটা কি বললেন, কেন? আমাকে পছন্দ করার মতো এমন কি আছে? আমি তো একটা খারাপ ছেলে। বলে, শোনেন, আপনি আসলেই খারাপ না, আপনি সত্যিকার অর্থে অনেক ভালো মনের একটা মানুষ। আপনার মতো মানুষ এই দুনিয়াতে হয়ই না। আপনাকে আমি যত দেখি ততটাই অবাক হয়ে যাই। শুধু একটা কথাই বলি, আপনি ভালো না খারাপ এখন আপনি নিজেই বুঝবেন। আচ্ছা, আপনি যদি খারাপ হতেন তাহলে আমার মতো একটা মেয়ে আপনার পাশে বসে আছে, আপনি কি আমার ক্ষতি করার চেষ্টা করতেন না? আপনি কি আমার ক্ষতি করতেন না? আমি বললাম, তা তো করতাম। বলে, কি, আপনি কি এতক্ষণ পর্যন্ত আমার কোনো ক্ষতি করেছেন? আমি বললাম, না, তা তো করি নাই। বলে, হ্যাঁ, তার মানে আপনি ভালো মানুষ, আর আপনি ভালো মানুষ বলে আপনি আমার কোনো ক্ষতি করছেন না। যদি আপনি খারাপ মানুষ হতেন তাহলে আপনি অবশ্যই আমার ক্ষতি করার চেষ্টা করতেন বা আমার ক্ষতি করতেন। আমি তখন বললাম, মুক্তা, আপনার মতো করে না কেউ কোনোদিন আমাকে এরকমভাবে ভালো বলে নাই। আপনি যখন আমাকে ভালো বলেন না, তখন আমার কাছে কী মনে হয় জানেন? আমি সত্যিই একটা ভালো মানুষ। আপনি যখন আমাকে ভালো বলেন তখন আমার কাছে মনে হয় যে আমি আসলেই একটা ভালো মানুষ। পরে আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে তো অনেক কথা হলো, আমি তাহলে আজকে চলে যাই। এই বলে ওই রাতে মেয়েটা চলে যায়। এরপরে প্রায় মানে প্রতি রাতেই আমার সাথে আসে, আমার সাথে গল্প করে এবং মুখে মুখে না বললেও একজন আরেকজনকে অনেকটা ভালোবেসে ফেলি, একে অপরকে অনেকটা ভালোবেসে ফেলি এবং একজন আরেকজনকে ছাড়া ভালোই লাগে না। মধ্যরাতে গোলাপ বাগানে আসে, আয়সা আমাকে ডাকে।
এই করতে করতে প্রায় আর 1 মাস বাকি আছে। 1 মাস পরে গোলাপ গাছগুলো কেটে দেওয়া হবে। গোলাপ গাছগুলো কেটে দিয়ে নতুন চারা ওখানে লাগানো হবে। মানে গোলাপের এই চারা রাখবে না, এগুলো কেটে দেবে, কেটে দিয়ে নতুন চারা লাগানো হবে। তো ওই মেয়েটা একদিন এসে আমাকে বলতেছে যে, আমাকে বলে, সিরাজুল ইসলাম, তোমার সাথে আমার একটা ভালো লাগার সম্পর্ক ছিল এবং তোমাকে আমার ভালোও লেগেছে। আমি হয়তো তোমার এই বাগানে আর আসতে পারবো না কয়েকদিন পরে। আমি বললাম, কেন, বাগান কেটে ফেলবে এই জন্য? পরে বলে, কেন তোমার বাগান কেটে ফেলবে কেন? আমি বললাম, বাগান গাছ, ফুল গাছ বড় হয়ে গেছে, এই জন্য এগুলো কেটে নতুন গাছ লাগাবে। মেয়েটা আমাকে বলতেছে, না আমি আসলে এই জন্য বলি নাই, আমি অন্য একটা কারণে বলেছিলাম। আমি তখন বললাম, অন্য কারণ? অন্য কি এমন কারণ? অন্য কি এমন কারণে আপনি আর আসবেন না বা তুমি আর আসবা না? পরে আমাকে বলতেছে, অন্য কারণ হচ্ছে এইটা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার পরিবার থেকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি এই জন্য আর তোমার কাছে আসবো না। কথাটা শোনার পরে না আমি বারবার ওর মুখের দিকে তাকায় আছি, যেটা কেমন কথা বলে। আমি বললাম, আচ্ছা মুক্তা, তুমি কি আমাকে একটা সত্যি কথার জবাব দিবা? আজকে এতটা দিন তোমার সাথে আমার সম্পর্ক, তুমি বাগানে আসো, আমি তোমার সাথে বাগানে বসে বসে গল্প করি, কথা বলি, আমাদের দুজনের মাঝে একটা ভালো লাগা কাজ করে। তোমার কি মনে হয় না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই? মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, আমারও তো এটা ইচ্ছে করে, কিন্তু আমার পরিবার তো এটা মেনে নিবে না। আমার পরিবার এটা মেনে নিবে না যে আমি তোমার সাথে থাকি। আমার পরিবার যেখানে আমার বিয়ে ঠিক করেছে, ওইটা অনেক উচ্চবিত্ত একটা পরিবার, ওইখানে আমাকে বিয়ে দিবে। আমি তখন বললাম, মুক্তা, একটা কথা বলি, মাইন্ড করবা? বলে, না। আমি বললাম, আমি যদি তোমাকে আমার সাথে নিয়ে যেতে চাই, তবে কি তুমি আমার সাথে যাবা? ও আমাকে বলে, তোমার মতো ভালো ছেলের পাশে কে না যেতে চাইবে বলো? তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, তা আমি অবশ্যই তোমার সাথে যাব। আমি বললাম, সত্যি সত্যি আমার সাথে যাবা তো? যদি আমার সাথে তুমি সত্যিই চাও, আমি তোমাকে সিলেটে নিয়ে যাব, আমাদের বাড়িতে নিয়ে যাব, এবং তুমি দেখতে শুনতে যতটা সুন্দর, আমি আমাদের বাড়িতে নিয়ে তোমাকে বিয়ে করব। ও আমাকে বলে, ও এটা তো তাহলে অনেক ভালো কথা, কিন্তু তোমার পরিবারকে আমাকে মেনে নিবে? আমি বললাম, ধুরো, বাধ্য তোমার পরিবারের কথা, আমার পরিবার মেনে নেবে কি নেবে না এটুকু আমি জানি না। আমি শুধু এটাই জানি, তোমাকে আমি আমার সাথে করে নিয়ে যাব, এবং সাথে করে নিয়ে যাওয়ার পরে তুমি আমার সাথে থাকবা, আমরা একসাথে সারাটা জীবন বেঁচে থাকবো। অতখানে একটা মুচকি হাসি দিয়ে আমাকে বলে, একেই না বলে ভালোবাসা। আমি যাব। আমি বললাম, সত্যি যাবা তো? ও বলে, হ্যাঁ যাব। আমি বললাম, তাহলে তুমি কালকে আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে সিলেটে চলে যাব। ও তখন আমাকে বলে, কিভাবে যাবা? আমি বললাম, তুমি সন্ধ্যা রাতে চলে এসো, এরপর আমরা দুজনে রেল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সামনে একটা স্টেশন আছে, ওই স্টেশনে চলে যাব, ওইখান থেকে রেলে উঠবো। ও তখন আমাকে বলে, চিটাং থেকে যেই রেলগাড়ি সিলেটে যায়, ওইটা তো এখানে থামে না। আমি বললাম, কি বলো, এখানে দাঁড়ায় না? বলে, না, এখানে দাঁড়াবে না। আমি বললাম, তুমি আসো, আমি তোমাকে নিয়ে যে কোনোভাবেই হোক প্রয়োজনে মেইন রোডে উঠে যাব, ওইখান থেকে একটা গাড়ি দিয়ে চলে যাব। ও তখন বলে, না, আমরা একটা কাজ করি, আমি শেষ রাতে আসি। আমি বললাম, না, শেষ রাতে না, তুমি মধ্যরাতে আসো। ও বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ওর সাথে আমার এইভাবে কথাবার্তা ফাইনাল হলো। ফাইনাল হওয়ার পরে এর পরের দিনে মধ্যরাতের কাছাকাছি ও তখন চলে আসে। মধ্যরাতের কাছাকাছি আসার পরে আমাকে নিয়েই তখন ও হাঁটতে শুরু করে। এরকম করে যেতে 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 আমরা একটা বাস স্টেশনে যাই। ও বোরকা পরে আসে, একদম পুরো বোরকা দিয়ে ওর শরীর, হাত মোজা, পা মোজা, পুরো শরীর ঢেকে আসে। এরপর একটা বাস স্ট্যান্ড আমরা যাই। বাস স্ট্যান্ড গিয়ে সকালে ভোরের বাসে আমি তখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। ও আমি ওর পাশে বসে আছি, ও আমার পাশে বসে আছে। আমি বসে বসে চিন্তা করতেছি আমি কোথায় নিয়ে যাব। গাড়িটা সিলেটের দিকে যাচ্ছে, আর আমি ভাবতেছি যে আমি জোরে নিয়ে যাব, এখন ওরে যদি আমি নিয়ে যাই তাহলে তো আমার বাপ মাই তো এমনি আমাকে দেখতে পারে না, আমার আব্বা তো এমনি আমাকে তেজ্য করে দিছে, তো এখন আমি তাহলে কোথায় যাব, মানে এটা চিন্তা করতেছি। বাট আমার মাথার মধ্যে তখনও আসতেছে না ও এতটা ফাস্ট কি করে, মানে আমি ভিতরে কোনটা চিন্তা করে ওইটা বুঝে যায়। আমি এটা চিন্তা করতেছি, ও আমাকে বলে, তুমি কি চিন্তা করতেছো, আমাকে নিয়ে এখন কোথায় যাবো এটা চিন্তা করতেছো? আমি তখন ওর দিকে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আরে তুমি কি করে বুঝলা? ও আমাকে বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর যে যাকে ভালোবাসে সে তার মুখের দিকে তাকালেই না মনের খবর বুঝতে পারে। আমি তখন বললাম, আসলেই মুক্তা, আমি এটাই চিন্তা করতেছিলাম যে আমি তোমাকে নিয়ে এখন কোথায় যাব। আমি তো তোমাকে নিয়ে আমার মায়ের কাছে যেতে পারবো না, আমার পরিবারের কাছে যেতে পারবো না, কারণ আমার পরিবার আজ থেকে বহু বছর আগে আমাকে পরিবার থেকে বের করে দিয়েছে শুধুমাত্র আমার দুষ্টমির কারণে। এখনও আমার বড় ভাই বিয়ে করেনি, আমার বড় বোনেরও বিয়ে হয়নি। এই সময় আমি যদি হঠাৎ করে তোমাকে নিয়ে গ্রামে যাই তাহলে আমার বাপ মা আমাকে আস্ত রাখবে না। ও আমাকে বলে, তাহলে তুমি আমাকে অন্য কোথাও রাখার একটা ব্যবস্থা করো, আমাকে অন্য কোথাও রাখো, আমি আপাতত তোমাদের গ্রামে, তোমাদের বাড়িতে এখন যাব না। আমি বললাম, আচ্ছা মুক্তা, ঠিক আছে, আমার পাহাড়ের উপরে যদি আমি কোথাও একটা ঘর বানায় তোমার রাখি, আমাদের গ্রাম থেকে একটু দূরে, তুমি কি ওখানে আমার সাথে থাকতে পারবা?
ও তখন একটা মুচকি হাসি দিয়ে বলে, তাহলে তো এটা আরও অনেক ভালো হয়। তুমি কোনো এক পাহাড়ের উপর আমাকে নিয়ে একটা ছোট্ট সুখের ঘর বাঁধবা, এটার থেকেও ভালো কি আর আমার জন্য আর কিছু হতে পারে? আমি তাহলে রাজি আছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তোমাকে ওখানেই নিয়ে যাব। ওইখানে নিয়ে আমি তোমাকে নিয়ে একটা ঘর বাঁধবো, ওই ঘরে তুমি আর আমি একসাথে থাকবো। ও তখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার কথাই ডান, আমি তোমার কথা মেনে নিলাম। ওর সাথে ওই দিন আমার এইভাবে কথা হলো এবং কথাবার্তা হওয়ার পরে আমি তখন ওরে নিয়ে আমাদের গ্রামে না গিয়ে গ্রামের পরের যে স্টেশনটা আছে ওই স্টেশনে নেমে যাই। ওইখান থেকে নেমে আমি তখন তারে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমাদের ওইদিকে মানে আমাদের যে নিমাইতল আছে ওইদিকে চলে যায়। ওইখানে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে পাহাড় আছে, পাহাড়ের উপরে একটা ছোট্ট জায়গা আমি তখন ঠিক করি এবং ওইখানে আমি তখন একটা ঘর বানানোর পরিকল্পনা করি। ঘর বানানোর পরিকল্পনা করি এবং দুজন মিলে প্রায় 2-3 দিন পরিশ্রম করে আমি বাইরে থেকে আপনার প্লাস্টিক এটা ওইটা নিয়ে এসে দুজনে মিলে ওখানে একটা ঘর বানাই। এখন হয়তো এই পাহাড়ি এলাকাগুলোতে অনেক মানুষের যাতায়াত, অনেক মানুষ যায় আসে, অনেক মানুষের একটা ভিড়াভিড়ি থাকে, কিন্তু সেই সময়টাতে এই পাহাড়গুলো খুব ফাঁকা ছিল। দেখা যায় পুরো 1 বছরও ওখানে কোনো মানুষ যাইতো না, একেবারে নিস্তব্ধ নীরব ছিল। আমি ওইখানে ওরে নিয়ে একটা ঘর বানাই এবং ঘর বানিয়ে আমি ওরে নিয়ে থাকতেছি। এখানে একটা বিষয় বলে রাখি, আমি রাতের বেলায় না অজ্ঞান হয়ে যেতাম, মানে রাতে ওরে নিয়ে শুইতাম, শোয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। আমার কোনো স্মৃতিশক্তি মনে থাকতো না। সকালবেলা ঘুম থেকে উঠলে পরে আমার আর কোনো কিছু মনে থাকতো না। তো আমাকে সবসময় বলে রাতের বেলায় তুমি এরকম করে ঘুমাও কেন? আমি বলে আমি না জানি না, আমি ঠিক যখনই তোমার সাথে ঘুমাই ঠিক তখনই না আমি এরকম হয়ে যাই। তোমার সাথে ঘুমালে পরে সকালে ঘুম থেকে উঠলে আমার ভিতরে কোনো স্মৃতি থাকে না। ও আমাকে বলে ও আচ্ছা ঠিক আছে। এইভাবে প্রায় 1 সপ্তাহের মতো আমি ওকে নিয়ে ওই পাহাড়ের চূড়ার মধ্যে একটা ছোট্ট ঘর বানিয়েছিলাম। 1 সপ্তাহ পরে আমি ওরে বললাম যে শোনো, আমি একটু আমার বাড়ি যাব, আমার একটু বাড়ি যেতে ইচ্ছে করে, আমি তোমারে আমার একটা বন্ধুর বাড়িতে রেখে যাব। আমার একটা বন্ধু আছে, বন্ধুর মা আছে, বাবা আছে, ওই বাড়িতে আমি তোমাকে রেখে যাব, আমি একটু ওইখানে যাব। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে গেলে যাবা, সমস্যা নাই। এইভাবে আমি তখন করলাম কি, আমার একটা বন্ধুর সাথে আলোচনা করলাম, করে আমার বন্ধু তখন রাখতে রাজি হলো। আমার ওই বন্ধুর মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, ওদের পরিবারে আমি তখন মুখটাকে আপাতত রাখি, কারণ ওরা তো আমার পরিবারে ঢুকাইতে হবে, আমার পরিবারে নিতে হবে। এবার আমি কি করলাম, আমার ওই ইয়ের কাছে আমার বাড়িতে আমি গেছি। আমার বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার আম্মা ব্যাগ ট্যাগ মিলে রেডি হচ্ছে এবং আমাকে দেখার পরে তো আম্মা অবাক হয়ে আমাকে জড়ায় ধরছে, ধরে বলে তুই কোত্থেকে আসছিস? আমি বললাম যেখান থেকে আসছি। মা আমাকে, আমি বললাম মারে, বললাম তুমি কই যাও? মা আমারে বলে আমি যাইতেছি তোর আন্টির বাড়িতে, যে আন্টির বাড়ি থেকে তুই পালিয়ে আসছিস। আমি বললাম পালিয়ে আসছি? পালায়ে তো আমি আসিনি। আমার মা আমারে বলে শোন, আমি ওই বাড়িতে যাব, তুই কি যাবি? আমি বললাম যে না মা, আমি যাব না। পরে মা আমারে বলতেছে তুই চল, আমি তোরে নিয়ে যাব। আমি চিন্তা করি একে তো মুক্ত ওইখানে একা একা ওই বাড়িতে, এখন আমি যদি চলে যাই তাহলে মুক্ত ওইখানে কিভাবে থাকবে, বা আমি না গেলে তো মুক্ত আমার জন্য টেনশন করবে। এখন তো ধরেন হাতে হাতে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনে কথাবার্তা বলা যায়। ওই সময় তো এরকম মোবাইল ফোনের জামানা ছিল না। মোবাইল না থাকার কারণে আমি তো আর ওর সাথে যোগাযোগ করতে পারিনি, কথা বলতে পারিনি। এখন কথা আর যোগাযোগ করতে না পারার কারণে আমার মা আমাকে জোর করে নিয়ে যাবে, একেবারে জোর জবরদস্তি করে মা আমাকে তখন ওইখানে রওনা দিছে, আমাকে নিয়ে যাবে। আমি যেতে চাই না, তারপরেও আম্মার ওই জোরাজোরের কারণে একটা পর্যায়ে আমি যাওয়ার জন্য রাজি হলাম। যাই হোক, মা তখন আমাকে নিয়ে রওনা দিছে, আমি যাচ্ছি। ওই আন্টির বাড়িতে গেলাম। আন্টির বাড়িতে যাওয়ার পরে আন্টি আমাকে বলতেছে তুই নাকি আজকে 1 সপ্তাহ ধরে পালাইছিস, বাগান টাগান রাইখা রাতের বেলা পালাই গেছিস, কই গেছিস? আন্টি আমাকে বলে। আমি তখন আন্টিকে কিছুই বলি না। না বলার পরে আমি তখন ওই রাতটা কাটে, পরের দিন সকালবেলা আমি তখন ওই গোলাপ বাগানের ওই দিকে যাই। গোলাপ বাগানের ওই দিকে যাওয়ার পরে দেখি আরেকটা ছেলে ওই বাগানে চাকরি করে। ওই ছেলেটারে ডাক দিলাম, ডাক দেওয়ার পর ওই ছেলে কিন্তু আবার আমার চিনে, আমরা আগে একসাথে কাজ করতাম। ওই ছেলে আমার বলে সিরিয়াস ভাই আপনি কই গেছিলেন, হঠাৎ করে নাকি আপনি রাতে চলে গেছেন? আমি বললাম হ্যাঁ গেছি। তা আমি ওই গ্রামের দিকে বারবার তাকাইতেছি। উনি আমার বলে ওই গ্রামের দিকে বারবার কেন তাকাচ্ছেন? আমি বললাম ওই গ্রাম থেকে একটা মেয়ে ভাইয়া গেছে, তাই না? উনি আমার বলে ওই গ্রাম থেকে একটা মেয়ে ভাইয়া গেছে, কই? এরকম তো আমি কোনোদিন শুনি না ওই গ্রাম থেকে কোনো মেয়ে ভাইয়া যাইতে। আমি বললাম আরে না, এই গ্রাম থেকে একটা মেয়ে ভাইয়া গেছে। পরে আমাকে বলতেছে এই টাইমে ওই গ্রামের একটা লোকে আমাদের ওই বাগানের পাশে হচ্ছে গরু বাঁধতেছে। ওই ছেলেটা তখন ওই লোকটা ডাক দিয়ে বলল আপনাদের গ্রাম থেকে কি কোনো মেয়ে পালায়ে গেছে নাকি? ওই লোকটা বলে যে না, আমাদের গ্রাম থেকে তো কোনো মেয়ে পালায়ে যায় নাই। আমি বললাম কী রে, গ্রাম থেকে একটা মেয়ে যদি পালিয়ে যায়, মেয়ের বিয়ে ঠিক হয়, যদি পালিয়ে যায়, এইটা তো গ্রামের সবাই জানার কথা, অথচ এই লোকটা জানে না। আমি বললাম আপনার বাড়ি কি এই গ্রামেই? বলে হ্যাঁ আমার বাড়ি ওই গ্রামে। আমি বললাম আপনি ওই গ্রামের মুক্তা নামের কাউরে চিনেন? বলে না। আমি বললাম কি বলেন, আপনি মুক্তা নামের কাউরে চিনেন না? আমি তখন মুক্তার বাবার নাম বলি, জোর বাবার নাম এইটা।
পরে বলে যে না, এই নামের কাউরি তো আমি ওই গ্রামে চিনি না। পরে আমার মনে সন্দেহ হয়ে গেল, কিরে এই লোকে যদি এই গ্রামের হয়ে থাকে, এই গ্রামের একটা মেয়ে পালায়ে গেছে, তো এটা তো উনি জানার কথা। এখন জানার কথা উনি বলে না কেন? আমি তখন আস্তে আস্তে করে গ্রামের ভিতরে ঢুকলাম, মানে একটু ভয় নিয়ে গ্রামের মধ্যে ঢুকলাম। ঢুকার পরে মুক্তার বিষয়ে অনেককেই জিজ্ঞেস করি, যেহেতু গ্রামের অনেকেই আমাকে চিনে, তারা কেউই মুক্তার বিষয়ে কিছুই জানে না, মানে মুক্তারে তারা কেউ চিনেই না। পরে আমার কাছে মনে হলো তাহলে মনে হয় মুক্তা আমারে মিথ্যা বলছে, এইটা মুক্তার গ্রাম না, মুক্তার গ্রাম মনে হয় আরেকটা। ওই দিন খালার বাড়িতে থাকি। এর পরের দিন আমি আবার আমাদের সিলেটে ফিরে আসি আমার আম্মুর সাথে। সিলেটে ফিরে আসি, এবং সিলেটে ফিরে আসার পরে আমি তখন আমার ওই বন্ধুর বাড়িতে খুব তাড়াহুড়ো করে যাই, কারণ ওই গ্রামে ওই বাড়িতে তো মুক্তা রাখা। এবং ওই বাড়িতে যাওয়ার পরে আমি আর মুক্তারে খুঁজে পাই না, ওই বাড়িতে আর মুক্তা নাই। আমার বন্ধুরে বললাম, কিরে আমার বউ কোথায় গেল? বলে তোর বউ হঠাৎ করে রাতের বেলায় কই জানি চলে গেছে, তোর বউরে আমরা পাই না। আমি বললাম, ওরা বলতেছে, ও আমারে বলে যে আমার মা বাবা খুব টেনশন করতেছে এই বিষয়টা নিয়ে, এই মেয়েটা রাতের বেলায় হঠাৎ করে কিভাবে চলে গেল, তুই আমাদের বাড়িতে রেখে গেলি, এখন যে এভাবে চলে গেছে তুই তো আমাদেরকে সন্দেহ করবি, তুই তো আমাদেরকে খারাপ মনে করবি, কিন্তু তোর বউ এভাবে রাতের বেলায় চলে গেছে। আমি তখন বললাম যে আমার বউ এইভাবে রাতের বেলায় কোথায় যাবে, এটা তুই কী ধরনের কথা বলতেছিস? ও আমাকে বলে চলে গেছে। ভাই এবার আমি পাগলের মতো হয়ে গেছি, আমি পাগলের মতো হয়ে ওরে খুঁজতেছি, সিলেটের পাহাড়ে পর্বতে গ্রাম গঞ্জে আমি ওরে খুঁজে বেড়াইতেছে, আমি ওরে পাই না পাই না পাই না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, আমার খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, আমি মনে হয় যেন পাগল হয়ে যাব। 1 সপ্তাহ পরে একদিন একটা মসজিদের সামনে আমি ঘুমিয়ে আছি, এবং ওখানে ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আমি প্রথম মুক্তারের স্বপ্নে দেখলাম। মুক্তি এসে আমারে বলতেছে, তুমি আমারে আর খুঁজো না, আমারে খুঁজলে তুমি আর পাবা না, শুধু শুধু নিজেরে আর কষ্ট দিও না, তুমি তোমার মতো করে ভালো থাকো, আমাকে খুঁজতে গিয়ে তুমি আর নিজেরে কষ্ট দিও না। এইরকম করেও আমারে বলতেছে। এবং স্বপ্নের মধ্যে আমি ওরা আরও বলতেছি, তুমি আমার সাথে দেখা করো, আমি তোমাকে দেখতে চাই। কিন্তু আমাকে কোনো উত্তর না দিয়ে ও চলে গেল। ও চলে যাওয়ার পরে আমি আবারও রাস্তাঘাটে খুঁজতে শুরু করি। আমার মা আমাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে সব কবিরাজরা বলে আমাকে একটা পুরীতে ধরছে, ওই পুরীর সাথে আমার সম্পর্ক ছিল, এবং পুরী চলে যাওয়ার পর আমি পাগল হয়ে গেছি। সবাই বলে পুরী চলে গেছে, এবং পুরীটা চলে যাওয়ার পরেই ছেলেটা পাগল হয়ে গেছে। কিন্তু আমার কথা হয়েছে যে কোনো কিছুর বিনিময় হোক আমাকে মুক্তার কাছে যেতেই হবে। এবং আমি এরকম করে আবারও খাওয়া দাওয়া করি না, রাস্তাঘাটে ঘুরে বেড়াই, পাগলামি করতে থাকি, মানে আমার ভিতরে আর আমি নাই। এরকম পাগলামি করি রাস্তাঘাটে, শুধু মুক্তা করে আমার জীবন শেষ। কিন্তু আমি আর মুক্তারে খুঁজে পাই না। এভাবে দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে যায়, এবং 1-1.5 মাস পরে আমি আবারও আরেকটা রাতে মুক্তাকে স্বপ্নে দেখি। মুক্তা একই কথা বলে যে তোমাকে আমি বারবার বলছি তুমি ভালো হয়ে যাও, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তুমি সুস্থ থাকো, তুমি এরপরেও কেন আমার জন্য পাগলামি করতেছো, কেন খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ? আমার কোনো শরীর নেই তোমার সাথে থাকার মতো, আমি যা করেছি সেটা আমি অন্যায় করেছি, এটা আমি অপরাধ করেছি, তোমার সাথে আমার এগুলো করা ঠিক হয়নি, তুমি ভালো হয়ে যাও, তুমি দেখে শুনে একটা মেয়েকে বিয়ে করো, তুমি সুস্থ থাকো, আমাকে এগুলো বলে। আমি কিন্তু কোনোভাবেই ঠিক হই না। এইভাবে 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, আমি টানা প্রায় 8 মাসের মতো এরকম রাস্তায় পাগলের মতো ঘুরতেছি। 8 মাস পরে আমরা যেখানে ঘর বানাইছিলাম ওই ঘরে গিয়ে আমি থাকতে শুরু করি। ওখানে গিয়ে নিজে রান্নাবান্না করি, নিজে খাই, নিজে খাই। এইভাবে ঘরের মধ্যে পড়ে থাকতে প্রায় একদিন রাতের বেলায়, গভীর রাতে ও আমার কাছে আসে। মুক্তা আমার কাছে আসে। ওই দিন ও আমাকে আইসা ডাক দিলে পরে আমি ঘর থেকে বেরোয় দেখলাম ও দাঁড়ায় আছে। আমি তো তখন জানি ও মানুষ নয়, ও একটা পরী বা ও একটা জিন। এটা জানতে পারার পরেও না আমার ভিতরে কোনো ভয় কাজ করেনি, আমি বিন্দু পরিমাণেরও ভয় পাইনি। আমি ওখানে দাঁড়াই আছি এবং ওর দিকে তাকিয়ে আছি। ও আমার দিকে তাকিয়ে মুসকি হাসতেছে। আমি বললাম, হাসতেছো কেন? ও আমাকে বলে, তুমি আমার জন্য এরকম পাগলামি কেন করছো? আমি বললাম, দেখো আমি তোমার জন্য এরকম পাগলামি করছি কেন, আমি তোমাকে ভালোবাসি, তাই আমি তোমার জন্য পাগলামি করছি। ও আমাকে বলে, তুমি আমার কাছে কি চাও? আমি বললাম, ভালোবাসা। ও বলে, আমি তোমাকে বাহ্যিক ভালোবাসা দিতে পারবো, দূর থেকে ভালোবাসা দিতে পারবো, কিন্তু আমার কোনো শরীর নেই তোমার সাথে একসাথে থাকার জন্য। আমি বললাম, মুক্তা আমার সাথে তুমি একসাথে থাকতে হবে শুধু এটাই, আমি তোমার কোনো শরীর চাই না, আমার কোনো শরীরের প্রয়োজন নাই, আমি তোমার দেহকে ভালোবাসি না, তোমার মনকে ভালোবাসি। ও তখন আমাকে বলে, আমি আর এখানে আসতে পারবো না, আমি যে তোমার সাথে এরকমভাবে এসেছি, তোমার সাথে থেকেছি, এগুলোতে আমার অনেক সমস্যা হয়েছে, আমি আর এখানে আসতে পারবো না।
এটাই আমার শেষ, আমি এখন এখান থেকে চলে যাব এবং চলে যাওয়ার পরে আমি আর কখনোই তোমার সামনে আসবো না। তুমি দেখে শুনে তোমার এলাকাতে একটা বিয়ে করো এবং বিয়ে করে তুমি ভবিষ্যতে অনেক সুখী হও। আমি তোমার জন্য দোয়া করি যাতে ভবিষ্যতে তুমি অনেক ভালো থাকতে পারো। আমি তখন বলতেছি, মুক্তা, পৃথিবী উল্টায় যেতে পারবে কিন্তু আমি কখনোই অন্য কারোর সাথে সুখী থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি এবং এক জীবনে যদি আমি তোমাকে না পাই তবে আমি এই জীবনে নতুন করে আর কারোর সাথে জড়াতে চাই না। ও তখন আমাকে বলে, তুমি কেন এরকম পাগলামি করতেছো? আমি বললাম, আমিও আমার সৃষ্টিকর্তার কসম করে বলতেছি, আমাকে আমার এলাকার লোকজনে পাগল বলে, আমার বাপ মায়ে পাগল বলে, সবাই আমাকে পাগল বলে। আজকে যদি তুমি এখান থেকে চলে যাও তাহলে আমি এই পাহাড় থেকে লাফ দিয়ে আমার নিজের জীবন আমি দিয়ে দিব। আমার নিজের জীবন আমি দিয়ে দেবো, আমি এই পাহাড় থেকে ঝাঁপ দিব। আমি আর তোমাকে বিরক্ত করবো না, আমি আর তোমার কাছে যাব না। ও আমাকে বলতেছে, তুমি নিজেকে নিজে কষ্ট দিলে তো আমি কষ্ট পাবো। আমি বললাম, আমি কষ্ট পাইলে তোমার কষ্ট পাইতে হবে কেন? তুমি কেন কষ্ট পাবা? তুমি চলে যাও, তুমি চলে যাও। ও আমাকে বলে যে প্লিজ এরকমটা করো না, এরকমটা করো না, একটু বুঝতে চেষ্টা করে। এবং ওর সাথে এরকম কথাবার্তা বলতে বলতে আমি তখন আস্তে আস্তে করে ঝাঁপ দিব এবং আপনি বিশ্বাস করুন আমি পাহাড় থেকে ঝাঁপও দিয়ে দিই, মানে লাফ দিয়ে দিই। এরকম অবস্থায় আমার কাছে মনে হয় যে কেউ একজন আমাকে টেনে আবার উপরে নিয়ে আসে এবং ও আমাকে বলতেছে, তুমি কি চাও? আমি বললাম, আমি আবারও বলি, আমি তোমার সাথে থাকতে চাই। ও আমাকে বলে, তুমি আমার সাথে যাবা? আমি বললাম, হ্যাঁ, আমি তোমার সাথে যাব। ও বলে, তুমি আমার সাথে গেলে কিন্তু আর কখনোই এখানে আসতে পারবা না। আমি বললাম, আমি আর কখনো এখানে আসতে চাই না। ও আমাকে বলে, দেখো কিন্তু আমি তোমাকে বারবার বলি, আমার সাথে গেলে তুমি কিন্তু আর কখনোই এই দুনিয়াতে ফিরে আসতে পারবা না। আমি বললাম, আমার দুনিয়াতে ফিরে আসার কোনো প্রয়োজন নাই, আমি দুনিয়াতে ফিরে আসতে চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। আমি তো শুধু তোমার সাথে থাকতে চাই, আমি এখানে আর ফিরে আসতে চাই না। ও আমাকে বলে, ঠিক আছে, যদি আমার সাথে থাকতে চাও তাহলে চলো, আমি তোমাকে সাথে করে নিয়ে যাব। আমি বললাম, দাঁড়াও, আমি তাহলে আমার ব্যাগ ট্যাগ সব কিছু নিই। ও বলে, কিচ্ছু নিতে হবে না। এইটা বলার পর শুধু আমার চোখে এরকমভাবে একটু হাত দেয়, এটাই আমার মনে আছে। শুধু চোখে একটু হাত দেয়, এটুকু আমার মনে আছে। এবং এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যায়। এবং আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখতে পাই আমি বিশাল একটা রাজপ্রাসাদের মাঝে শুয়ে আছি। এবং এইরকম খাট আমি আমার জীবনেও দেখি নাই। অনেক সময় আমি অনেক সিনেমার মধ্যে দেখেছিলাম, অনেক গল্পে শুনেছিলাম যে রাজাদের যেরকম খাট হয় এইরকম একটা খাট, ওই রকম একটা খাটের মধ্যে আমি শুয়ে আছি। ও তখন আমাকে বলে, ও আমার পাশে বসে আছে আমার জ্ঞান ফেরার পরে। আমি বললাম, মুক্তা, এটা কোথায়? ও বলে, এটা আমাদের জগৎ। আমি বললাম, এটা তোমাদের জগৎ মানে তোমাদের বাড়ি? বলে, হ্যাঁ, এটা আমাদের বাড়ি, তুমি এখানে থাকবা, আমি তোমাকে খাবার দিয়ে যাব, তোমার সাথে দেখা করবো, তোমার সাথে গল্প করব, কথা বলবো, কিন্তু এখান থেকে তুমি বেরোইতে পারবা না। আমি বললাম, এটাই তুমি কী ধরনের কথা বলো? আমার তো এখানে দেখতে ইচ্ছে করে, আমি একটু দেখবো। আমাকে বলে, যদি দেখতে ইচ্ছে করে তাহলে বড় জোরে জানালা দিয়ে তুমি বাইরে দেখতে পারবা, কিন্তু কখনো এখান থেকে বেরোতে পারবা না। এখান থেকে যদি বের হও তাহলে তোমাকে মেরে ফেলবে। আমি বললাম, তাহলে কি আমি এখানেই থাকবো? বলে, হ্যাঁ, এখানেই থাকবা। এরপরে আমি এখানেই থাকতে শুরু করি। ওই ঘরের মধ্যেই আমি থাকি এবং ঘরের মধ্যে থাকা অবস্থায় মাঝে মাঝে এখানে একটা জানালা আছে, একটা গ্লাসের জানালা আছে বড়। ওই গ্লাসের জানালাতে দিয়ে আমি বাইরের দিকে দেখতে পাই এবং বাইরে আমি যে জিনিসগুলো দেখতে পাই, আমি দেখতে পাই পাখির মতো অনেক বিশাল বড় বড় আকারের পাখি মাঝে মাঝে মনে হয় এ আসমান থেকে উড়ে এসে জায়গাটার মধ্যে পড়ে এবং সবাই অনেক গল্পগুজব করে কথা বলে। তারা কেউই মানুষের মতো না, তাদের কোনো মুখ আমি দেখি না। আমি শুধু দেখতে পাই তারা যখন উড়াল দেয় তাদের ডানাগুলো বিশাল বড় বড় ডানা, ওই ডানা দিয়ে উড়াল দিয়ে তারা চলে যায়। আবার উড়াল দিয়ে এসে তারা মাঝে মাঝে এখানে বসে, এখানে গাছ আছে, বিশাল গাছ আছে, গাছের নিচে বসে গল্প করে, কথাবার্তা বলে এবং ওরা অনেক সময় এখানে বসে থাকে। এবং এরা এক একটা দানবের মতো শরীর, বিশাল শরীর, অনেক লম্বা এবং বেশিরভাগই সাদা কাপড় পরিহিত অবস্থায়। সবসময় মুক্তা আমার ঘরে আসে, আমার জন্য খাবার দেয়, আমি খাবার খাই এবং ফল ফ্রুট যেটা আমি খেতে চাই, যেই ধরনের খাবার আমি খেতে চাই, মুক্তা আমার জন্য সেই ধরনের খাবারের ব্যবস্থা করে, আমাকে সেই ধরনের খাবার এনে দেয়। আমি খাবার খাচ্ছি এবং খেয়ে আবার ওখানেই ঘুমিয়ে থাকতেছি, খাচ্ছি, এখানেই ঘুমিয়ে থাকতেছি। আমার দাড়ি মুছো বড় হয় না, আমার শরীরের কোনো পরিবর্তন হয় না, ঠিক আমি যেমনটি আছি তেমন অবস্থার মধ্যেই আছি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে সময়গুলো কাটতেছে, আমি এখানে পড়ে আছি এবং মুক্তার সাথে আমি ঘুমাই, আমরা একই খাটে ঘুমাই, কিন্তু ঘুমানোর পরে আমার ভিতরে কোনো জ্ঞান শক্তি থাকে না। এরকম করে কতদিন থাকে তার কোনো ধারণা আমার নাই। একটা পর্যায়ে আমার ভিতরে কেমন জানি একটা, মানে আমার মনে হয় আমার দমটা বন্ধ হয়ে আসতেছে, আমার ভিতরে আর ভালো লাগতেছে না, যেখানে আমি আর কতদিন থাকবো, এখানে আর আমাকে কত মাস থাকতে হবে। আমি বারবার তখন মুক্তাকে বলতেছি, মুক্তা, আমি আর এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমার এখানে ভালো লাগে না। ও আমাকে বলে, আমি তো তোমাকে আগেই বলেছি এই জায়গায় আসলে এখান থেকে আর যেতে পারবা না।
আমি বললাম, দেখো আমার এখানে সত্যিই ভালো লাগতেছে না, আমি এখান থেকে আমার পরিবারের কাছে যাব, আমার মায়ের কাছে যাব, আমার বাবার কাছে যাব, আমার আত্মীয় স্বজনদের কাছে যাব। ও আমাকে বলে, আমি তো তোমাকে আগেই বলছি এখানে একবার আসলে এখান থেকে যাওয়া যাবে না। আমি বললাম, মুক্তা দেখো তুমি আমাকে ভালোবাসো, আমাকে তুমি যেতে দাও। আমি সব সময় ওর কাছে এবার কানের কাছে বেন করতে থাকি আমি যাবো, এবং আমি একটা সময় চিন্তা করি যে আমি এই ঘর থেকে পালিয়ে যাব, আমি এই ঘর থেকে পালিয়ে যাব, এই ঘরে আমি আর থাকবো না। বাট অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আমি ওখান থেকে পালাতেও পারি না, ওইখান থেকে আমি পালিয়েও যেতে পারি না, আমাকে ওই ঘরের মধ্যেই থাকা লাগতেছে, আমি ওই ঘরের মধ্যেই থাকতেছি। দিন যায়, রাত যায়, মাস পেরিয়ে যায়, কিন্তু আমার ভিতরে ওই ঘরের মধ্যেই থাকতেছি। এবং একটা সময় আমি শুধু জানালা দিয়ে এটাই দেখতাম, শুধু দেখতাম যে ওই মানে যেটুকু জানালা দিয়ে দেখা যাইতো, মানে এরকম বড় বড় দানবের মতো শরীর, ওরা এরকম ডানা মিলে উড়ে আসতেও এখানে বসতো এবং আবার উড়াল দিয়ে কই জানে চলে যেত, আবার আসতো, আবার বসতো, 8-10 জন একসাথে বসতো, গল্প করতো, দুষ্টুমি করতো, আবার চলে যেত। ওদের মানুষের শরীরও না, আবার কোনো পাখির শরীরও না, মানে কেমন জানি একটা অদ্ভুত আকারে ওদেরকে দেখাতো। এইভাবে চলে যাওয়ার পর আমি সবসময় মুক্তার সাথে মন খারাপ করে থাকতাম। একটা পর্যায়ে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, আমি টোটালি আর খাওয়া দাওয়া করি না। এবং খাওয়া দাওয়া না করার পরে মুক্তা আমারে বলে, তুমি কি চাও, কেন এরকম করতেছো? আমি বললাম, মুক্তা আমি এখান থেকে চলে যাব। আমাকে বলে, সত্যিই চলে যাবা, থাকবা না? আমি বললাম, না আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তখনও আমাকে বলো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে চলে যেতে দিব, তবে আমার একটা শর্ত আছে। আমি বললাম, শর্ত? বলে, হ্যাঁ, শর্ত হচ্ছে এটা, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে তোমার সাথে জীবনে আর কখনোই আমার দেখা হবে না। এখন তোমাকে 2টা পথ বেছে নিতে হবে, হয় তোমাকে আমাকে নিতে হবে, আর না হয় তুমি এখান থেকে চলে যাবা, আর কখনোই আমার সাথে যোগাযোগ করতে পারবে না, আমার সাথে দেখা করতে পারবে না, কথা বলতে পারবে না। 2টার একটা তোমাকে বেছে নিতে হবে, তুমি কোনটা নিবা? আমি তখন বললাম, দেখো সত্যি কথা বলতে আমার আর এখানে থাকতে ইচ্ছে করতেছে না, আমি যদি সারা জীবনে তোমাকে নাও পাই তাও আমি এখান থেকে চলে যেতে চাই। ও আমাকে বলে, আমাকে না পাইলেও এখান থেকে চলে যেতে চাও? আমি বললাম, হ্যাঁ, আমি তোমাকে না পাইলেও এখান থেকে চলে যেতে চাই, আমি এখানে আর থাকতে চাই না। ও আমাকে বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিয়ে যাব, তুমি টেনশন করো না, তুমি থাকো। এই বলে এর পরের দিন ও আবারও আসছে, আসার পরে একটা ফুল নিয়ে আসছে ওই দিন, হাতে করে একদম গোলাপ, একদম আমার বাগানের যেরকম গোলাপ হতো এরকম টস অনেক বড় একটা গোলাপ ফুল নিয়ে আসছে। আইসে এটা আমার হাতে দিছে, হাতে দিয়া বলতেছে, এটা আমার তরফ থেকে দেওয়া তোমার শেষ উপহার, যদি পারো এটাকে যত্ন করে রেখো। এই কথা বলে এই ফুলটা আমার পকেটে দেয়, আমার হাতে দেয়, দেওয়ার পর আমি ফুলটা হাতে নেই, নিয়ে বলে, ও বলে তুমি এখানে শো। এই শোয়ার পরেও ও আমার মাথা হাতায় দিতেছে, এরকম করে মাথা হাতায় দিতেছে, এবং মাথা হাতাতে হাতাতে না আমার ঘুম চলে আসে। এবং ঘুমটা চলে আসার পরে আমি ঘুমিয়ে থাকি, আমার যখন ঘুম ভাঙার পরে আমাদের বাড়ি থেকে অনেক দূরে আপনার এই শ্যাপলা দিঘি বলে একটা দিঘি আছে, স্যাপটা দিঘি বলে, ওই স্যাপটা দিঘির পারে আমার ঘুম ভাঙার পর আমি দেখে নিয়ে শুয়ে আছি, আমার হাতের মধ্যে তখন ওই গোলাপটা আছে। আমি তখন ওই গোলাপটাকে পকেটে নিলাম, পকেটে নিয়ে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে হাঁটতেছি। এবং বাড়ির দিকে হাঁটতে হাঁটতে আমি আমাদের বাড়িতে আসছি। উঠানে আইসা যখন মা বইলে ডাক দিলাম, আমার মা দৌড়ে ঘর থেকে বের হইছে, আমার ভাই বের হইছে, আমার বড় বোনে বের হইছে, সবাই বের হইয়া আমাকে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমি তখন তাদের মাঝে জানতে পারি যে আমি আজকে 9 বৎসর বাড়িতে নাই। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, আজ থেকে 9 বৎসর আগে আমার পরিবার আমাকে ঠিক যেরকম দেখেছে, আমার চেহারা ঠিক যেরকম ছিল, আমার চেহারা ঠিক সেরকমই আছে, আমার চেহারার মাঝে এক বিন্দু পরিমাণের পরিবর্তন হয়নি। কিন্তু 9টা বছর কেটে গেছে, 9টা বছর কেটে গেছে, আমার চেহারার মাঝে এক তিল পরিমাণেরও কোনো পরিবর্তন নাই। কিন্তু আমার মা বোনেরা বলতেছে, আমি 9 বৎসর ধরে এলাকাতে নাই, আমি 9 বৎসর ধরে নাই। এরপরে তো সবাই অবাক হয়ে গেল। যাই হোক, আমাকে ঘরে আনছে, খাওয়া দাওয়া করাইছে। আমার তারপরও এই মুক্তার জন্য মন খারাপ হতো, আমি মুক্তার জন্য কান্নাকাটি করতাম। যে ফুলটা আমাকে দিছে, আমি এই ফুলটা যত্ন করে আমার ঘরের ভিতর আমি একটা ট্রাঙ্কের ভিতরে ফুলটাকে লুকিয়ে রাখি। এখানে আমি কান্নাকাটি করি, সবসময় মুক্তার জন্য খারাপ লাগে, এবং আমি মাঝে মাঝে মনে হয় আমি কেন চলে আসলাম। এই করতে করতে আমার পরিবার তখন সিদ্ধান্ত নিল আমাকে বিয়ে করাই দিবে। এবং অনেক কবিরাজের সাথে মা আলোচনা করছে, কবিরাজরা বলে যে আমাকেও নিয়ে মানে বিয়ে করাই দেওয়ার জন্য, নাইলে পরীরা আমাকে আবার নিয়ে যাবে। এরপর আমার মা আমাকে বিয়ে করাই দিল আসমা নামের এক মেয়েকে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের আসমা নামের এক মেয়ের আমার বিয়ে করল। আর ওই মেয়েকে বিয়ে করার পরে আমার জীবনে শুরু হলো এক অন্যরকম যন্ত্রণা।
আমি তো 9 বছর ধরে কোনো কাজ করি নাই, যার জন্য আমি কোনো কাজ করতে পারি না। আমি কাজ করি না, ইনকাম করি না, সংসার চলে না, খেতে পাই না। মানে একটা অভাব অনটন, একটা যন্ত্রণা, একটা ভীষণ রকমের যন্ত্রণার মধ্যে আমার দিন কাটতে থাকে। এবং আমার সাথে পরীর ওই ঘটনাগুলো আমি যখন আসমার কাছে বলি, আসমা হাসে। শুধু আসমান, আমার পরিবারের যাদের কাছেই বলি, এরা কেউই আমার কথাকে বিশ্বাস করে না, আমার কথাকে তারা সবাই উড়িয়ে দেয়। এরকম করতে করতে পারিবারিকভাবে একটা যন্ত্রণার মধ্যে আমি তখন পড়ে যাই। সারাক্ষণই মুক্তার আপনার আসমার একটা অত্যাচার। আমি কোনো কাজ করতে পারি না, বাগানে যাই, মাঠে যাই, কোনো কাজে আমি করতে পারি না। আমি কাজ না করতে গিয়ে আবার মানে ফিরে আসি, এবং এবং ফিরে আসার পরে আমি যে কোনো কাজে গেলে 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করি, এবং 1 ঘন্টা আধা ঘন্টা কাজ করে আমি ওখান থেকে আবারও চলে আসি। কোনো কাজে আমি ভালোভাবে কমফোর্টলি কাজ করতে পারি না, এবং এরকম করে কাজ না করতে পারার কারণে পরিবার থেকে আমাকে তখন আলাদা করে দেয়। মানে আমার বউ আসমা কিনা আমাকে পৃথক করে দেয়, এবং পৃথক করে দেওয়ার পরে আসমার ঘরে আমার একটা মেয়ে সন্তান হয়। আমার একটা মেয়ে হয়, আমি 2 বেলা মেয়ের মুখে খাবার তুলে দিতে পারি না। তখন আমার কাছে মনে হয় আমি ভুল করেছি। আমি মুক্তার কথা না শুনে, আমি মুক্তার কাছেই তো ভালো ছিলাম, আমি এখানে কেন আসলাম, আমি এখান থেকে চলে যাব। এবার মুক্তার কাছে যাওয়ার জন্য আমি পাগলামি করতে থাকি। আমি কিভাবে যেতে পারবো, ওকে ডাকি, যেভাবে ডাকা দরকার ওভাবে ডাকি না, আমি আর মুক্তার কোনো খবর পাই না। মুক্তাকে ডাকতেছি, আমি মুক্তার কোনো খবরই পাই না। আমি আর ওকে খুঁজেই পাই না, এবং ওরে এভাবে না পাই আমি আমাদের এলাকার অনেক বড় একজন কবিরাজের শরণাপন্ন হই। অনেক বড় একজন, অনেক সবাই পানি কবিরাজ বলে। মানে উনি বেশিরভাগে পানির মধ্যে থাকে, মানে পানির মধ্যে অনেকটা সময় থাকে, এই জন্য সবাই অনেকে পানি কবিরাজ বলে। আমি ওই পানি কবিরাজের কাছে যাই। পানি কবিরাজের কাছে যাওয়ার পরে আমি ওনাকে ধরি, এবং ধরার পর আমি বলি যে আমি আমার বউয়ের কাছে যেতে চাই, আমার একটা বিয়ে হয় মুক্তা নামের একটা পরীর সাথে, আমি ওই পরীর কাছে যেতে চাই। এবং পরীর সাথে ঘটে যাওয়া সমস্ত গল্পগুলো আমি ওনাকে বলি। বলার পরে তিনি আমাকে বলে, এই পরী কি তোমাকে কোনো কিছু দিয়েছিল? ওইখান থেকে আসার সময় আমি বলি, হ্যাঁ, আমাকে একটা গোলাপ ফুল দিছিল। উনি আমাকে বলে, ওই ফুলটা আছে? আমি বললাম, হ্যাঁ, এটা আমি ট্রাঙ্কের মধ্যে রেখে দিছি। উনি বলে, ফুলটা নিয়ে আসো। আমি বললাম, এটা আপনি কী বলেন? ওই ফুল তো এখন আর পাওয়া যাবে না, ট্রাঙ্কের মধ্যে রাখছি, ট্রাঙ্কে কাপড় চোপড় সব রাখছি, ট্রাঙ্কের নিচে রাখছি, এটা তো আর পাওয়া যাবে না, এটা তো আজকে এত বছর পরে এই ফুল থাকবে নাকি? উনি আমাকে বলে, যদি পরি তোমাকে কোনো কিছু দিয়ে থাকে, এটা যেমন দিছে এটা তেমনই আছে, এটা নিয়ে আসো, যদি এটা আমাকে দিতে পারো আমি তোমাকে আবারও পরীর কাছে পাঠাই দিব। এই বলার পরে ভাই আপনি বিশ্বাস করবেন না, আমি ট্রাঙ্কটা খোলার পরে ট্রাঙ্কের মধ্যে আমি যে জায়গার ভিতরে এই জিনিস ফুলটা রাখছি, জাস্ট এই ফুলটা শুধু চ্যাপ্টা হয়ে আছে। মানে এই ফুলটা, একটা গোলাপ ফুল রাখার পরে এটার উপরে কোনো কাপড় রাখলে এটা যেরকম চ্যাপ্টা হয়ে যায়, জাস্ট এরকম চ্যাপ্টা হয়ে আছে, কিন্তু এই ফুলটা এক বিন্দুর জন্য শুকায় নাই। ঠিক একটা ফুল মনে হয় যেন কিছুক্ষণ আগে রাখছি, কাপড় চোপড় দিয়ে চাপ দিছি, যার জন্য এটা একটু চ্যাপ্টা হয়ে আছে, কিন্তু ফুলটা এখনও তাজা। ফুলটা দেখার পর আমি অবাক হয়ে গেলাম, কিরে এই ফুলটা শুকাইলো না, ফুলটা ঠিক যেমন ছিল তেমনই আছে। এটা কী ধরনের কথা? এটা ঠিক আমি যেমন দেখলাম তেমনই আছে, এক বিন্দু পরিমাণেরও শুকায় নাই। আমি এই ফুলটাকে নিয়ে তখন কবিরাজের বাড়িতে যাই, এবং কবিরাজের বাড়িতে যাই ফানি কবিরাজ। আমি তখন বলি যে আমি এটা পাইছি। ফানি কবিরাজ এটা নেয়, নিয়ে বলে 21 দিন পরে তুমি আইসো, আমি তোমাকে পরীর কাছে পাঠাই দিব। শুধু এই ফুলটা আমি কবিরাজকে দিয়ে বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি 21 দিন অপেক্ষা করি যে আমি পরীর কাছে যেতে পারবো। 21 দিন পরে আমি কবিরাজের কাছে আবারও যাই, গিয়ে বললাম যে আপনি তো বলছেন আমাকে পাঠাই দিবেন, আমাকে পাঠাই দেন। পাঠাবো 1 দিন 2 দিন 3 দিন এরকম করতে করতে একটা সময় উনি কবিরাজি ছেড়ে দেয়। কবিরাজি ছেড়ে দেওয়ার পরে আমি বললাম, আপনি আমাকে পাঠাবেন না? উনি বলে, আমি তখন আর কবিরাজি করি না, আমি কবিরাজি ছেড়ে দিয়েছি, আমি তোমাকে কি করে পাঠাবো? আমি বললাম, আপনি কবিরাজি ছেড়ে দিয়েছেন, তাই বলে আমাকে পাঠাতে পারবেন না? উনি বলে, না, যদি কবিরাজি করতাম তাহলে পাঠাতে পারতাম, এখন তো আমি আর কবিরাজি করি না, আমি তোমাকে কি করে পাঠাবো? উনি আমাকে আর পাঠাইলো না, এবং না পাঠাইতে আমি প্রতিদিন ওনার কাছে যেতাম। একটা সময় উনি কবিরাজি ছেড়ে দিয়ে কি আলাউদ্দিনের সেরাগুনি পাইছে। উনি সিলেট শহরে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় উনি যাতায়াত করে। এখন উনি এই মুহূর্তে লন্ডনে থাকে। লন্ডনে ওনার কোটি কোটি টাকার ব্যবসা। উনি কীভাবে এত টাকার মালিক হলে এর কোনো কিছু আমি জানলাম। উনি ছিল একজন ছোট্ট কবিরাজ। ওই কবিরাজি ছেড়ে দিয়ে উনি কী এমন জিনিস পাইল, উনি অনেক বড়লোক হয়ে গেল। যাদের কাছে আমি বলি, সবাই আমার বলো ওই গোলাপ ফুলে কিছু একটা ছিল যেটা আমি ব্যবহার করতে পারি না, ওই কবিরাজ ব্যবহার করে সে বড়লোক হয়ে গেছে। আমি জানি না ওই গোলাপ ফুলে কী ছিল। আমার পরি চলে গেছে, আজকে বহু বৎসর কেটে গেল। আমি এখন প্রায় বৃদ্ধ হয়ে গেছে। আমার বউ আসমা আমার মেয়েটাকে নিয়ে আমাকে ছেড়ে চলে যায়। সে আলাদা পরিবারে আছে, অন্য জায়গায় বিয়ে হয়েছে, এবং আমার এখন দাড়ি পেকেছে, চুল পেকেছে। আমি প্রায় মরণ পথের যাত্রী হয়ে গেছে। আমি হয়তো মারা যাব, কিন্তু আমার ওই পরির সাথে আর কখনো দেখা হয়নি। আমার জীবনে একটাই স্বপ্ন, যে
জীবনে অন্তত একবার জীবন দশায় আমি যাতে মুক্তার দেখা পাই, এবং এই স্বপ্ন নিয়ে আমি এখনও বেঁচে আছি। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আমার বয়স হয়েছে, এরপরও আমি প্রতিনিয়ত আপনার গল্পগুলো শুনি, এবং সেখান থেকে আমি আমার এক দুঃসম্পর্কের ভাতিজার মাধ্যমে আপনাকে গল্পটা লিখে পাঠিয়েছি। যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে সিলেটের ভাই সিরাজুল ইসলামের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। সত্যিই গল্পটা আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। এবং এই ধরনের গল্পগুলো আসলেই বিশ্বাস করা অনেক কঠিন। এই ধরনের গল্পগুলো আসলেই বিশ্বাস করা অনেক কঠিন, কিন্তু এরপরেও আমরা যারা জিনে বিশ্বাস করি, আমরা যারা কোরআন বিশ্বাস করি, যারা মুসলিমকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, আমরা এই জিনকে বিশ্বাস করতে হবে। কারণ কোরআনে জিন এবং ইনসানের কথা লেখা আছে। তবে জিন যে মানুষের সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটায়, এটাও আমাদের কাছে একটু কাল্পনিক মনে হয়। কিন্তু যাদের সাথে ঘটেছে এদের মুখে, যেমন জিনে ধরা অনেক মানুষ, পরীতে ধরা অনেক মানুষের সাথে আমি সরাসরিও কথা বলেছি, আসলেই তাদের সাথে এরকম অলৌকিক ঘটনাগুলো ঘটে, যেটা আমরা আসলেই বাস্তবে বিশ্বাস করতে চাই না। যেটা সিরাজুল ইসলামের সাথে ঘটেছে, এবং শেষ বয়সে এসে সিরাজুল ইসলাম আজও স্বপ্ন দেখে যে কোনো একদিন মুক্তার সাথে তার দেখা হবে এবং সে আবারও পরীর রাজ্যে যাবে। আমরা এই গল্পের প্রসঙ্গে শুধু একটা কথাই বলি, নদীর এপারে থেকে মনে করি ওপারে না জানে কি সুখ, আবার ওপারে গেলে মনে করি আরে আগের জায়গাটাই তো ভালো ছিল। সত্যিকারের সুখ লুকিয়ে আছে নিজের মনে। আর আপনার মন যদি ভালো থাকে, আপনার মনে যদি শান্তি থাকে, তবে ভাঙা ঘরেও না আপনি স্বর্গের সুখ পাবেন। আর মন যদি খারাপ থাকে, বিশাল অট্টালিকায় শুয়েও আপনি শান্তি পাবেন না। মানুষের সুখ বসবাস করে মনে, আর মনকে স্থির করতে পারলেই একটা মানুষ তার জীবনে সুখে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা আজকের মতো এখানেই বিদায়। ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।